সালাম আলাইকুম এবং শুভ সকাল বাংলাদেশ থেকে। এবং স্যার আমাদের সাথে আজকে সংযুক্ত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় মেজর শাফাত স্যার। স্যার সেই সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। স্যার, আপনাকে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য স্যার। থ্যাংক ইউ মাহমুদ। আসসালামু আলাইকুম তোমাকেও এবং যারা এই প্রোগ্রামটা দেখছেন সবাইকে। থ্যাংকস ফর হ্যাভিং মি। আই এম রিয়েলি অনার্ড। থ্যাংক ইউ স্যার। সুতরাং আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে স্যার, অ্যাজ উই ডিসকাস, যে আমাদের যুব অস্ত্র প্রশিক্ষণ, যেটা একটা নিয়ে কথা হচ্ছে এখন তোড়জোড় সকল শ্রেণী এবং পেশা মানুষের মধ্যে। আরেকটা হচ্ছে আইসিটি ট্রায়ালে সেনা কর্মকর্তাদের বিচার, এবং হচ্ছে মানুষের দাম 5 লাখ, যেটা আমরা বোঝাতে চাচ্ছি যে গতকালকে মেট্রো রেলের যে অ্যাক্সিডেন্ট হয়েছে, গার্ডার ভেঙে পড়ে, গার্ডার থেকে যে লোহার অংশ আছে সেটা ভেঙে পড়ে একজন পথচারী নিহত হয়েছেন, এবং তার ক্ষতিপূরণ হিসেবে 5 লাখ টাকা দেওয়া হয়েছে তার পরিবারকে। তাই কি না, মানুষের জীবনের মূল্য কি তাহলে 5 লাখ হয়ে যাচ্ছে কিনা, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্লাস সামাজিক অঙ্গনে অনেক কথাবার্তা হচ্ছে। স্যার, আমরা এই তিনটা ইস্যু নিয়ে স্যার আজকে একটু ডিসকাস করব আমাদের যারা শুনছেন তাদের জ্ঞাতার্থের জন্য। স্যার, প্রথমে যদি আমরা আইসিটি ট্রায়াল নিয়ে কথা বলতে চাই, যেটা সবচেয়ে বেশি আলোচিত বর্তমান সময়ে। আপনি তো স্যার মিলিটারিতে ছিলেন, এখন আপনি সিভিল সেক্টরেও অনেক দিন ধরে আছেন, এবং এটারও অনেক কিছু ইনস অ্যান্ড আউট সম্পর্কে আপনার আইডিয়া আছে। আপনি একজন মিলিটারি এক্সপ্লোরার, অথবা হচ্ছে আমি যদি বলি সিকিউরিটি অ্যানালিস্ট অথবা মিলিটারি অ্যানালিস্ট হিসেবে আপনি যথেষ্ট আপনার সুনাম রয়েছে দেশে এবং বিদেশে। আপনি এই টোটাল ট্রায়াল প্রসেসটাকে, দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রায়াল ইটসেলফ, ট্রায়ালটাকে আপনি কিভাবে দেখছেন, এবং আরেকটা হচ্ছে ট্রায়াল প্রসেসটাকে আপনি কিভাবে দেখছেন স্যার। দুইটা যদি একটু ভেঙে আপনার মতামতটা দেন। থ্যাংক ইউ মাহমুদ। এটা আসলেই খুবই যে এখন যে ইস্যুটা খুবই বার্নিং একটা ইস্যু, আমরা গত কয়েকদিন ধরেই তো দেখছিলাম। আর আমার জন্য এই বিষয়টা নিয়ে কথা বলা বা অ্যানালিসিস করা, এটা আমি বলবো আমার জন্য খুবই একটা মিশ্র অভিজ্ঞতার মতো। And I'm sure it's same for you. কারণ এক নাম্বার, অবশ্যই আমরা চাই যে গত এই যে ফ্যাসিজমের যে 15 বছর, যে অন্ধকার 15 বছর আমরা বাংলাদেশে দেখলাম, এটাতে এই সময়ে যে গুম খুন, এটা যে খুনের যে ঘটনাগুলো বা যেগুলো ঘটেছিল, এগুলোর বিচার হোক, এবং যারা এটার সাথে সম্পৃক্ত ছিল তারা শাস্তি পাক। এটা বাংলাদেশের যে কোনো একজন সাধারণ চিন্তা ভাবনা, বুদ্ধি সম্পন্ন বা বিবেক সম্পন্ন মানুষের মতো আমরাও সেটা চাই। এবং এটার সাথে যারাই জড়িত ছিল, যেই যতগুলো লেভেলে বা যার যতটুকু ইনভলভমেন্ট ছিল, আমরা চাই যে প্রত্যেকেই এটার তারা তাদের কৃতকর্মের জন্য তাদেরকে আইনের মুখোমুখি হতে হোক, এটা আমরা অবশ্যই চাই। আবার একই সাথে, যেহেতু আমি আর্মিতে ছিলাম এবং এই যেই মানুষগুলোর ব্যাপারে এখন এত আলোচনা হচ্ছে, এবং এদের অনেককেই ব্যক্তিগতভাবে আমি চিনি, এদের অনেকের সাথে আমার চাকরি করার অভিজ্ঞতা আছে, এবং এটা আমার জন্য খুবই পেইনফুল। এটা আমার মানে আসলে এই ফিলিংসটা না, এটা মানে এটা বলে বোঝানোটা খুবই মুশকিল। কারণ যে মানুষগুলোকে আমরা দেখছি এখন এরকম নতমস্তকে প্রেজেন্ট ভ্যান থেকে নেমে আসছেন, আমার জন্য এটা মেনে নেওয়াটা খুব কষ্টের। যে কারণ এই মানুষগুলোর সাথে যেই পরিমাণ স্মৃতি আমার আছে, and I'm sure it's same for you, এটা আসলে খুবই মানে একটা কষ্টকর একটা অভিজ্ঞতা ছিল এই জিনিসটা দেখায়। মানে এবং এটার জন্য আমি নিজেও মানসিকভাবে আমার মনে হয় না আমি প্রস্তুত ছিলাম। তো যাই হোক, বাট nonetheless we have to face the reality. এটা তো আসলে অস্বীকার করার উপায় নাই। এটা বা এটাকে এড়িয়ে যাওয়ার উপায় নাই। এটা আমাদেরকে ফেস করতে হবে। এবং এখানে অনেকগুলো আমার কাছে মনে হয় যে লেয়ার আছে। এই পুরো স্টোরিটার না অনেকগুলো লেয়ার আছে। নাম্বার ওয়ান, যদি শুধু ইয়েগুলা আমরা এই ট্রায়ালের যে ফার্স্ট অফ অল, এই ট্রায়ালটা হচ্ছে কিন্তু মূলত কয়েকজন ব্যক্তির যে গুমের যে ঘটনা, এটা কিন্তু আমি যতদূর জানি, এই যে ইনিশিয়াল যে এখন যে মামলাটা হয়েছে এবং যেই মামলায় ইনারা গ্রেফতার হয়েছেন, এটা খুব সম্ভবত মানে অল্প কয়েকজন মানুষের গুমের সাথে যারা হ্যাঁ, যেমন এখানে আছেন অবশ্যই ব্রিগেডিয়ার আজমি, এখানে আছেন ব্যারিস্টার আরমান, এখানে হুমাম কাদের চৌধুরী, তারপরে মাইকেল চাকমা, এই রকমের, তারপরে ওই যে একজন অ্যাম্বাসাডার ছিলেন, এক্স অ্যাম্বাসাডার মিস্টার মারুফ। তো এরকম সম্ভবত অল্প কয়েকজন মানুষের যে ঘটনাগুলা, এইটার প্রেক্ষিতে
কিন্তু এই কেসটা ফাইল করা হয় এবং তারপরেই হচ্ছে গিয়ে তাদের নামে চার্জশিট বের হয় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। আমি যতদূর জানি যে গুম কমিশনে এই রকমের টোটাল সম্ভবত 1700 মামলা আছে। তো আমার কাছে দ্যাট টেলস মি যে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এটা কিন্তু শেষ না, এটা মাত্র শুরু হলো। এরকমের 1700 কেস, মানে 1700 ঘটনা, মানে অভিযোগ গুম কমিশনে এখন পর্যন্ত ফাইল করা হয়েছে। তো সামনে এগুলা আমরা হয়তো আরো দেখবো। তো এইটা হচ্ছে গিয়ে নাম্বার 1। নাম্বার 2, যদি আসামিদের তালিকাগুলো দেখা হয় তাহলে দেখা যাচ্ছে কি এখানে অনেকে যারা রিটায়ার্ড, অনেকে পলাতক। তো দেখা যাবে যে এখানে ঘুরে ফিরে কারা আছেন, এখানে যারা ডিজিএফআই এর যারা ডিজিরা ছিলেন একটা সার্টেন টাইম ফ্রেম, ওই যে মানুষগুলোর কথা বললাম যে যাদের গুমের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, এই মানুষগুলো যতদিন গুম ছিলেন সেই টাইম ফ্রেমে যারা ডিজিএফআই ছিলেন, ডিরেক্টর সিআইবি বা সিটিআইবি ছিলেন, এবং হচ্ছে একই সাথে র্যাবের যারা হচ্ছে গিয়ে এডিজি অপস ছিলেন এবং এন্টউইং এর ডিরেক্টর এন্টউইং ছিলেন, সম্ভবত একদম ব্ল্যাঙ্কেট, হ্যাঁ, যে ওই টাইম ফ্রেমে যারা যারা এই দায়িত্বগুলোতে ছিলেন তাদেরকেই এখানে এই মামলাগুলোতে আসামি করা হয়েছে। এখন এখানে ন্যাচারালি প্রশ্ন আসতে পারে যে এখানে কি সবাই একইভাবে দোষী, নাকি এখানে তারতম্য ছিল? তো যেটা আমার মনে হয় যে অবশ্যই তারতম্য ছিল। এবং এবং আমার কাছে এখানে মনে হচ্ছে যে এখানে ঘটনাটা খুবই ওই যে জাস্ট একটা ফরম্যাটের ভিতরে, হ্যাঁ, ওই টাইম ফ্রেমে যারা যারা ছিলেন সবাইকে একদম গণহারে হয়তো আসামির তালিকায় নাম উঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু এখন হ্যাঁ, অবশ্যই বলা যেতে পারে যে এখানে কেউ কেউ অবশ্যই এটাতে সম্পৃক্ত ছিলেন যারা সেই সময় একদম এক্স্যাক্টলি ওই টাইমটাতে যারা দায়িত্বে। আবার অনেকে হয়তো থাকে না যে কি বলে এটাকে গিল্ট বাই অ্যাসোসিয়েশন, যে উনি হয়তো ছিলেন না বা উনি হয়তো নিজে সরাসরি করেন নাই, কিন্তু উনি যখন দায়িত্ব বা উনি দায়িত্ব নেওয়ার আগেই হয়তো ওই একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু উনি যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে এই যে কন্টিনিউয়েশন, যে গুমটা যে কন্টিনিউ হচ্ছে, হ্যাঁ, উনি উনি হয়তো জানছেন যে হ্যাঁ ওনার আন্ডারে এরকম একটা মানুষ আছে, মানে ওনার কাস্টাডিতে আছে যে হচ্ছে গুম, যাকে আয়না ঘরে ফেলে রাখা হয়েছে। উনি উনি হয়তো নিজে করেন নাই, কিন্তু সেটাকে থামানোর জন্য উনি কোনো ব্যবস্থা নেন নাই, বা অ্যাটলিস্ট দেখি নাই, বা উনি তো এটা মানে কোন রকমের কোনো ভিজিবল কোনো অ্যাকশন ছিল না। তো এখানে উনার ইনঅ্যাক্টিভিটিটাও ইটস মানে হয়তো এটাকে জিনিসটা ইট ইজ বিং ইন্টারপ্রেটেড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ অ্যাসোসিয়েশন, ওনার ইনঅ্যাক্টিভিটিটা। তো হয়তো এই সবকিছু মিলায় হচ্ছে কি এই মানুষগুলো ওনারা এই আসামির তালিকায় উঠেছেন, এবং যেটা আমি বললাম যে এরকম হয়তো ভবিষ্যতে আমরা আরো দেখবো। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। স্যার, আপনার যে প্রসেসের মধ্য দিয়ে আসলে যে আইসিটি ট্রায়ালটা হচ্ছে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। মানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার এই আইসিটি ট্রায়াল তো 1973 একটা ট্রায়াল কোর্ট ছিল, এটা একটা ডোমেস্টিক ট্রায়াল কোর্ট, যদিও বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাট ইটস এ ডোমেস্টিক ট্রায়াল কোর্ট। আমাদের এই আইসিটি ট্রায়ালের রুলস এবং রেগুলেশন গুলো তারা রোম স্ট্যাটিউটি থেকে নিয়ে এসেছে, অর্থাৎ আইসিসি থেকে, যে লজ এর উপর ডিপেন্ড করে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টটা রেডি করা হয়েছে, কমিশন করা হয়েছিল সেটা থেকে। সুতরাং আমাদের যেই মূল জায়গাগুলো থেকে, যেখান থেকে আমরা আমাদের ট্রায়াল কোর্টটাকে ডিরাইভ করেছি, যে লজ এবং রুলস গুলাকে সামনে রেখে, সেখানে তো স্যার এরকম কোনো আইন নাই বা প্রবিধান ছিল না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে কারো সম্পর্কে কখনো যখন কোনো ধরনের এলিগেশনস রিসিভ হবে কোর্টে, সেই কোর্টে সাথে সাথে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটাকে আপনি কিভাবে দেখছেন? বিকজ এটা আইসিসিতে নাই, এই রুলসটা আইসিসিতে নাই। আইসিসিতে যেখানে বলা আছে হচ্ছে ডিফেন্ডেন্ট যে থাকবে তার পক্ষে সর্বোচ্চ সময় দিতে হবে তাকে নিজেকে ডিফেন্ড করার জন্য, যার ব্যাপারে এলিগেশন থাকবে। কিন্তু বর্তমানে আমাদের আইসিটি কোর্টে সেই 6 সপ্তাহ আগে ছিল ডিফেন্ড করার সময়, এবং এটাকে করেছে 3 সপ্তাহ। এটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? এবং আরেকটা জিনিস হচ্ছে, আমাদের তো আর্মি, নেভি এবং এয়ারফোর্স, আর্মি অ্যাক্ট 1952, নেভি, এয়ারফোর্স অ্যান্ড নেভি হচ্ছে 1953 যেই অ্যাক্ট আছে, সেটার আন্ডারে স্যার এই গুম অপরাধ জনিত যে অপরাধগুলো আছে এগুলোর কোনো ধরনের সরাসরি বিচার করার কোনো সেকশন বা কোনো ধরনের ক্লজ নাই। কিন্তু সেখানে আবার সেকশন 55 আছে, যেগুলো যে কোনো ধরনের অপরাধ যেগুলো অন্য কোনো সেকশনে কভার করবে না অথবা করবে না, সেটা সেকশন 55-এ জেনারেল ট্রায়াল করা যায়। এখন যদিও এটা জেনারেল ট্রায়াল করার মতো কোনো ইস্যু না, সেই ক্ষেত্রে মিলিটারি কমিউনিটি থেকে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে হ্যাঁ, সেক্ষেত্রে আর্মি অ্যাক্টও সংশোধনের প্রয়োজন ছিল বিফোর হ্যান্ড। তারা যখন হচ্ছে আইসিটি অ্যাক্টটাকে
বারংবার সংশোধন করেছে, যেটা কিনা নভেম্বরে একবার হয়েছে, মেতে একবার হয়েছে এবং অক্টোবরের 8 তারিখে আরেকবার হয়েছে। সুতরাং এই যে আপনার কি মনে হয় স্যার, এখানে সেনা আইন এবং আইসিটি অ্যাক্টের মাঝখানে একটা কি কোনো লুপহোলস রয়ে গেল, যেটা পরবর্তীতে যাদের বিচার হচ্ছে, যারা এলিজেবল, যাদের বিচার আমি আপনি আমরা সবাই চাই, তারা কি পরবর্তীতে এটার কোনো ধরনের সুবিধা নিয়ে কি তারা ইম্পিউনিটি নেওয়ার কোনো সুযোগ আছে কিনা স্যার? এখন মাহমুদ, আমি তো নিজে আই এম নট লয়ার। হ্যাঁ, এখন না, you need not to be lawyer, স্যার। মানে আপনি এখন অবশ্যই লয়ার অনেক কিছু আছে, অনেক রকমের ফাঁকফোকর থাকে, হ্যাঁ, এটা সব অবশ্যই থাকে। কিন্তু আমার কাছে এই পুরো ঘটনাটাতে মনে হয়েছে কোথায় জানি একটা হেস্ট, একটা তাড়াহুড়া। এখন স্বাভাবিকভাবেই এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে অগাস্ট মাসে, গত বছরের অগাস্টে, এবং আমি জানি না এক্স্যাক্টলি তোমার কাছে ডেট গুলা মনে আছে কিনা, যে গুম কমিশনটা ঠিক কবে ফর্ম করা হয়েছিল, বা এই যে এই আইসিটির ইয়েটাকে কবে ফর্ম করা হলো, এই বিষয়গুলো যে গুম খুনের তদন্ত করার জন্য, এবং তারা কি যথেষ্ট সময় পেয়েছিল কিনা এই পুরো এই যে আইনি ব্যাপারগুলোকে একটা স্ট্রিমলাইন করার জন্য, যেন আমাদের আইসিটি অ্যাক্ট এবং একই সাথে আমাদের আর্মি অ্যাক্ট, এটার ভিতরে একটা কোনো না কোনো জায়গাতে একটা সামঞ্জস্য থাকে। হ্যাঁ, যে ঠিক আছে, যেই লুপহোলস গুলা আর্মি অ্যাক্টে আছে, সেই লুপহোলস গুলা যেন আইসিটি অ্যাক্ট দিয়ে করা যায়, মানে এরকম একটা ইয়ে আমার মনে হয় থাকা দরকার ছিল। কিন্তু সেটা না করে এখন আবার এটাও ঠিক, আমার যেটা ধারণা যে সম্ভবত সরকারের পক্ষ থেকে, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে হয়তো একটা তাগিদ ছিল যে আমরা বিফোর দ্য ইলেকশন টেকস প্লেস, হ্যাঁ, বা বিফোর উই হ্যান্ড ওভার দি পাওয়ার, এই যে এটার আগে তারা হয়তো দেখাতে চাচ্ছিল যে হ্যাঁ, আমরা ব্যাপারটাকে এমন একটা পর্যায়ে আমরা নিয়ে এসেছি। হয়তো এটার একটা হেস্ট ছিল, একটা তাগিদ হয়তো ছিল, যে কারণে ঠিক আছে আমরা অনেক কিছুকে হয়তো শর্টকাট করা হয়ে থাকতে পারে। এখন আমি জানি না এটার ফলে আমাদের এই আইনি প্রক্রিয়াটা কি কোনোভাবে ভবিষ্যতে কম্প্রোমাইজ হয়ে যাবে কিনা সেটা আমি বলতে পারবো না, এটা হয়তো ফিউচারে দেখা যাবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেক ধরনের স্ট্রিমলাইনিং আগে দরকার ছিল। আর আরেকটা বিষয় কি, এটা আমার ইন্টারনাল কিছু ইনফরমেশন বলা যায়, আমি যেটা জানতে পেরেছি যে এখানে যদিও অফিসিয়াল স্টেটমেন্টে সবাই বলছেন, ইভেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উনিও বলছেন যে হ্যাঁ, আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের সাথে সহযোগিতা করেছেন, তাদেরকে এই যে আসামিদেরকে নিয়ে এসেছেন, এই সেই জাতীয় কথাবার্তা, ডিপ্লোম্যাটিক, খুবই সুন্দর ডিপ্লোম্যাটিক টার্মস এর কথাবার্তা। আবার একই সাথে আমরা আর্মির অফিসিয়াল যে স্টেটমেন্ট, সেটাও আমরা জানতে পারলাম এজির কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে, যে এজির যে ইয়েটা ছিল, প্রেস কনফারেন্স ছিল, ওখান থেকে উনিও বলছেন যে হ্যাঁ, ইনসাফ, আমরা একদম ইনসাফ দেখতে চাই, আমরা সবভাবে একদম আমরা সব রকম ভাবে আমরা হচ্ছে আইসিটিকে আমরা সাহায্য সহযোগিতা করেছি। আমরা হচ্ছে যারা ছিল বিভিন্ন গ্যারিসনে ছিল, এই রংপুর থেকে বরিশাল থেকে আমরা একদম এক রাতের ভেতরে নিয়ে চলে এসেছি, এই জাতীয়। হ্যাঁ, কিন্তু আমার কাছে এটা, আমি ইন্টারনালি যেটা আমি আরো আমার কিছু ইনফরমেশন আমি পেয়েছিলাম যে আসলে থিংস ওয়্যার নট অ্যাজ কোরিয়াল অ্যাট ইট সিমস টু বি, মানে যেভাবে দেখানো হচ্ছে। অনেক ক্ষেত্রেই নন কোঅপারেশন ছিল আর্মির পক্ষ থেকে, বা অ্যাজ এ হোল সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে, ডিজিএফ এর পক্ষ থেকে অনেকভাবেই অসহযোগিতা করা হয়েছে। এবং এটা কিভাবে, এবং এটা কিছু কিছু জিনিস তো একদম এভিডেন্ট, যে আয়নাঘর গুলো যেখানে ছিল, ওই যে টিএফআই সেল বা জেএসআই, ওই কি যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি যেখানে ছিল, গিয়ে বোঝাই যাচ্ছে যে এই জায়গাটাকে টেম্পার করা হয়েছে, ওয়াল ভেঙে ফেলা হয়েছে, অনেক কিছু। এবং আমরা যে ডকুমেন্টারিটা দেখলাম কয়েকদিন আগে, চিফ অ্যাডভাইজারের ওনার ইয়া থেকে যে ডকুমেন্টারিটা বের হলো, যেটাতে এই যে ডক্টর নাবিলা ইদ্রিস বা ওনারা মিলে যে ডকুমেন্টারিটা করলেন, ওখানে বোঝা যাচ্ছে যে অনেক আলামত নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। আয়নাঘরের যে ওয়াল তুলে ছোট ছোট প্রকোষ্ঠ ছিল, সেগুলোকে ভেঙে রুম বড় করা হয়েছে। তারপরে কিছু কিছু জিনিস, হয়তো টাইলস ছিল, সেই টাইলস গায়েব করে ফেলা হয়েছে, যেটা, এবং তারা যে গায়েব করেছেন ওইটাকেও যে খুব একটা এফোর্ট দিয়েছেন সেটা না, জাস্ট পিছনে আরেকটা রুমের ভিতরে সেটাকে হিডেন অবস্থায় পাওয়া গেছে। তো খুবই ইট ওয়াজ এ ভেরি পোরলি টেম্পার যে করা হয়েছে, সেটাও ইট ওয়াজ ভেরি পোরলি ডান। তো বোঝা যাচ্ছে যে এখানে অসহযোগিতা ছিল। এবং আরো যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে খুব সিনিয়র কিছু মানুষকে আমার মনে হচ্ছে যে এখানে
বাঁচানোর একটা চেষ্টা ছিল। আমরা যদি বলি জেনারেল আকবর, তারপরে যারা একদম জেনারেল মামুন খালেদ, যারা হচ্ছেন গিয়ে আসলেই মানে ডিজিএফআইটাকে যে একটা সরকারি আওয়ামী লীগের যে একটা ভাড়াটে বাহিনী হিসাবে যারা এত বছর চালালেন, হ্যাঁ, জেনারেল আকবর বা জেনারেল এই যে যার কথা বলছি যে জেনারেল মামুন খালেদ, অবশ্যই শুরু হয়েছে সেই জেনারেল মোল্লা ফজলে আকবরের সময় থেকে। জেনারেল মামুন খালেদ, তারপরে জেনারেল আকবর, তারপরে যে দুই সাইফুল, হ্যাঁ, সাইফুল আবেদিন এবং সাইফুল আলম। এইটার তো মানে এই যে সিলসিলা, এই সিলসিলায় চলতে চলতে সর্বশেষ এই যে আহমেদ তাবরেজ শামস, নাকি, হ্যাঁ উনি তো আহমেদ তাবরেজ শামস, এবং তারপরে লাস্ট যিনি ছিলেন জেনারেল হামিদ। তো এই যে মানে এখানে আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই মানে তাদেরকে একটা ইয়ে ছিল যে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে বা তাদেরকে আর্লি মর্নিং দেওয়া হয়েছে যে ঠিক আছে। এখন এটা শুধু এখান থেকেই তো না, একমাত্র জেনারেল জিয়াউল হাসান ছাড়া কি সবাই, স্টার্টিং ফ্রম লেফটেন্যান্ট জেনারেল মুজিব, সবাইকেই তো পালিয়ে যেতে দেওয়া হয়েছে। কারণ জেনারেল মুজিব উনি উনি নাকি আর্মির ইয়েতে ছিলেন, উনি কাস্টাডিতে ছিলেন বা নজরবন্দি ছিলেন, হোয়াট এভার যে ধরনের কথাই এখন বলা হোক, উনি তো নাই, উনি পালিয়ে গেছেন। এবং সেটা আমি, ইউ অলসো ওয়ার ইন দি আর্মি, আমিও জানি একটা, এটা কেউ চাইলেই আর্মির ইয়ে থেকে, আর্মির কাস্টাডি থেকে পালিয়ে যাওয়া সম্ভব না। দ্যাটস টু আর সার্ভিং লেফটেন্যান্ট জেনারেল। উনি তো বাসা থেকে মানে উনি তো জাস্ট গায়েব হয়ে যাবেন না, তাই না? উনি বাসা থেকে ওনাকে বের হতে হবে, উনি হেঁটে বা গাড়িতে বা রিক্সায় একটা কিছু নিয়ে উনি যাবেন, ওনার বাসা থেকে ক্যান্টনমেন্টের গেট পর্যন্ত যাবেন, গেট দিয়ে বের হবেন, তারপরে ওনাকে একটা কোনো না কোনো মিনসে সেখান থেকে যেতে হবে। এবং এই যে পুরো যে প্রসেসটা, এই প্রসেসের ভিতরে এমপি, এএসইউ, এফআইইউ, ডিজিএফআই, অনেক কিছু, অনেকগুলো মানুষ এটাতে সম্পৃক্ত থাকার কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি কিভাবে পালিয়ে গেলেন, বা এই যে মানুষগুলা এলপিআর এ থাকা অবস্থাতেও হয়তো অনেকে পালিয়ে গেছেন, তারা কিভাবে পালিয়ে গেলেন, এবং তারা যে পালিয়ে গেলেন এটা বা তাদেরকে যে পালিয়ে যেতে দেয়া হলো, এটার জন্য কি কোন রকমের জবাবদিহিতা কেউ করেছেন কিনা, আর যদি না করে থাকেন কেন করেন নাই, এবং তারা যে পালিয়ে গেলেন, বা যে আমি যদি এখন একদম জাস্ট, ঠিক আছে আমি রিটায়ার্ডদের কথা বলছি না, তাদের উপরে যেহেতু সেনাবাহিনীর সরাসরি কোনো কন্ট্রোল নাই, রিটায়ার্ড বা এমনকি যারা এলপিআর এ ছিলেন তাদের কথাও আমি বলছি না, আমি বলছি সার্ভিং। আমি লেফটেন্যান্ট জেনারেল মুজিবের কথা বলছি, আমি জেনারেল কবিরের কথা বলছি। জেনারেল কবির তো কি উনি সম্ভবত এসআইটি কমান্ডেন্ট ছিলেন, ইফ আই এম নট রং, সিলেটে, তাই না? আর লেফটেন্যান্ট জেনারেল মুজিব ছিলেন জিওসিআর টপ। তো ওনারা যে পালিয়ে গেলেন, ওনার থেকে যে পালিয়ে যেতে দেয়া হলো, এটার এইটা যে ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য কি কাউকে জবাবদিহি করা হয়েছে কিনা, কোনো কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, যে তাদের উপরে নজর রাখার জন্য যাদের দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমি নিয়েছে কিনা, এটা আমি জানতে চাই। As a concerned citizen, আমি জানতে চাই। Of course, sir. মানে you, me, and everyone, মানে all other people, যারা আছে সবারই, we have the right to know what really happened and why did it happen. এখন যদি আর্মির পক্ষ থেকে বলা হয় যে হ্যাঁ জেনারেল মুজিব পালিয়ে গেছেন, ঠিক আছে, ওকে আমরা জানি না উনি কিভাবে পালিয়ে গেলেন, তো ঠিক আছে, ফাইন, ওকে, আমি যদি ইফ আই টেক ইউর ওয়ার্ডস মানে টু বি দ্য ট্রুথ, তাহলে আমাকে সেক্ষেত্রে উনি যে পালিয়ে গেলেন, কাদের গাফিলতির কারণে উনি পালিয়ে যেতে পারলেন, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে কিনা, করা হয়ে থাকলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, নেওয়া হয়ে থাকলে সেটা কি, সেটা তো আমাদেরকে জানতে হবে। তো স্যার আপনি একটা তো হচ্ছে পালিয়ে গেল, এটা একটা ইস্যু, ধরেন এটা আমরা সবাই জানতে চাই আসলে কেন পালিয়ে গেলো, কিভাবে পালিয়ে গেলো, দিস ইজ ওয়ান। ধরেন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, দিস ইজ আনাদার ওয়ান। না, গতকালকে দেখেন স্যার, আর একটা একজন প্রসিকিউটর বলেছেন যে যাদের কি বলে এটাকে, সেনা আইনে সেনা সদস্য যারা কর্মরত ছিলেন, সেনাবাহিনীর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ওনারা কর্মরতই থাকবেন। তার মানে ওনার আইনটাকে কি উনি ভ্যালিড করছেন না কিনা, এটা নিয়ে একটু সন্দেহ হইল। মিনিং টু সে যে ওনাদের যে আইনটা ছিল আইসিটি অ্যাক্টের, যে যাদের বিরুদ্ধে এলিগেশন আসবে তাদের সাথে সাথে তাদের চাকরি চলে যাবে, মানে সরকারি কোনো দায়িত্বে ওনারা থাকতে পারবেন না। না স্যার, চাকরিচ্যুত হবেন। আচ্ছা, ওকে। সুতরাং তারা চাকরি থেকে চাকরিচ্যুত হবেন, এটাই আছে স্যার। তো ওইখানে গতকাল প্রসিকিউটর বলেছেন যে সেনা কর্মকর্তা যারা কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেওয়ার পূর্ব পর্যন্ত তারা তো কর্মরতই থাকবেন, এরকম একটা কমেন্ট করেছেন। এটা একটু ইন্ট্রিগুইসি ছিল আমার এই কারণে যে আসলে মানে হঠাৎ এই টোনে কেন কথা আসলো, নাকি এটা আসলে একটা মিমিক ছিল, নাকি আসলে তারা চাচ্ছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যাতে করে পরবর্তীতে তারা ক্যান্টনমেন্ট সাব জেলে না থাকতে পারে বা সামথিং কিছু একটা।
এটা একটা কজ হতে পারে। আরেকটা জিনিস স্যার যদি একটু ফোকাস করি, যে ধরেন দাবার গুটির একটা পার্ট হচ্ছে সেনাবাহিনী, অথবা হচ্ছে সেনাবাহিনী থেকে যে সকল অফিসারদেরকে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যারা ইউজ করতে পেরেছে। এখন বাহিনীর ধর্ম তো স্যার আপনি আমার চেয়ে ভালো জানেন। আমরা জানা সেনা অফিসার, আমরা দুইটা কাজ ভালো পারি। একটা হচ্ছে ভালো কাজটা যখন দিবে আমাকে, সেই কাজটা একের ক করে দেখাবো, সবচেয়ে বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করব। আবার 2 নম্বর হচ্ছে স্যার খারাপ কাজ যেটা আছে সেটাতে যদি কাউকে মানে হালতে নিয়ে আসা যায়, তাহলে ওর দ্বারা সবচেয়ে বেস্ট পসিবল খারাপ কাজটা করানো যাবে। সুতরাং এই যে এই লটটাকে দিয়ে যে খারাপ কাজটা করালো বা সবকিছু করালো, সবকিছু হইলো নিজের জেনেই তারা করেছে, আমি শিওর, এবং এটার জন্য তাদের শাস্তি হইতেই হবে। কিন্তু মুদ্রার আরেকটা পিঠ হচ্ছে স্যার, এই যে যারা এই আদেশ প্রসেসের সাথে জড়িত ছিল, যারা আমি যদি এখন যদি আমাকে আপনি বুঝবেন স্যার, যে আমাকে যদি বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে কোনো একটা ডিসিশন বা হচ্ছে অনেক ডিসিশন মেকিং প্রসেসের সাথে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যুক্ত থাকেন না, তাহলে আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ ডিসিশন, মে ইট বি আ স্ট্র্যাটেজিক ওয়ান অর মিলিটারি ওয়ান, এন্ড ইচ এন্ড এভরিথিং ইট গোজ থ্রু কি বলে এটাকে, মুখ্য সচিব যিনি আছেন ওনার মাধ্যমে। সুতরাং ওনারা কোথায়, যে জাজের কাছে আমরা ডকুমেন্টারি দেখেছি যে একজন বিচারপতির কাছে একজন আসামিকে নিয়ে গেছে, আসামি বলেছে আমাকে 5 দিন আটকে রেখেছিল, বিচারপতি ওই আয়োকে বলেছে ও আমার সামনে এই কথা বললো কিভাবে, ওকে বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে পেটাচ্ছে, আবার ডেকে পাঠিয়েছে আয়োকে বলেছে যে ওকে মারছে না, ওর শব্দ আমার পর্যন্ত আসছে কিভাবে, মানে হচ্ছে ওকে মারছেন মারেন, আমি শুনবো কেন, ব্যাপারটা হচ্ছে এরকম। সুতরাং এই যে বিচারিক প্রক্রিয়া যারা সংযুক্ত ছিল, যে সকল বিচারপতি এই আদেশগুলো দিয়েছিল, ধরেন স্যার আমাদের যে ব্রাদার অফিসার যে 5 জন ছিল তাপস হত্যা মামলায় যাদেরকে কারাদণ্ড দেওয়া হইলো, তো স্যারদেরকে তো সবাই আপনি চিনেন, আমি খুব ভালোভাবে চিনি, মানে আমরা মানে উই আর ভেরি ক্লোজ টু দ্যাম। এখন এই যে তাদেরকে যে যখন এই রায়গুলো দেওয়া হলো, যে বিচারিক আদালতে দেওয়া হলো, সেই বিচারিক আদালত, সেই বিচারক, সেই মুখ্য সচিব, র্যাবের ডিজি পর্যন্ত তো গেল, ওয়ার ইজ দ্য র্যাবের সচিব কোথায়? র্যাবের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব যিনি আছেন, অথবা যুগ্ম সচিব যিনি থাকবেন উনি, উপসচিব যিনি থাকবেন উনি, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি থাকবেন ওনার নামে তো অলরেডি আছেই, স্বরাষ্ট্রমন্ত্রীর মানে নামে তো আছেই, পুলিশের সেই সময়কার আইজিপি, কারণ আমি যাই বলি না কেন কমান্ড স্ট্রাকচারে তো পুলিশ ইজ দ্য ওনার অফ দ্য র্যাব। আপনি যদি স্যার তখন আমাকে বলে থাকেন যে ডিজিএফআই এর সেই কর্মকাণ্ডের জন্য ডিজিএফআই ডিরেক্টলি রিপোর্টস টু প্রাইম মিনিস্টার, সো এখানে এফডির যদিও মানে ইয়া আছে, বাট দেন ডিরেক্টলি রিপোর্টস টু প্রাইম মিনিস্টার, বাট দেন র্যাব তো ডিরেক্টলি প্রাইম মিনিস্টারকে রিপোর্ট করে না, স্বরাষ্ট্র মন্ত্রীকে রিপোর্ট করে, স্বরাষ্ট্র সচিবকে রিপোর্ট করে, এন্ড দেন হচ্ছে তার আবার আরেকটা চ্যানেল হচ্ছে মানে পুলিশের আন্ডারে। সো এই বাকি স্টেক হোল্ডারদের নিয়ে কিন্তু কোনো আওয়াজ নাই। তার মানে এটা কি এরকম কোনো কিছু যে মানে মিলিটারিকে এখানে টাইট দিতে পারলে, স্ক্রু দিতে পারলে সব ঠিক হয়ে যাবে, বাকিরা এমনিতে ঠিক হয়ে যাবে, বাকিদের কোনো দোষ নাই, নাকি এটাই একটা ট্রিক্স? মানে আপনি কি এটা এরকম মনে করেন কিনা স্যার, যে এই মিলিটারিদেরকে সাজা দিতে 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 আসলে আমরা এবং বিচারক যারা আছে, আমরা এবং বিচারকরা আসলে পার পেয়ে যাবে স্যার? বুঝছেন, আমি এই পর্যন্ত স্বাধীনতা আমি এটা নিয়ে স্টাডি করছিলাম, আমি দেখি নাই 1971 এর পর থেকে, আফটার 1952 স্যার, আমাদের যখন প্রাদেশিক সরকার ব্যবস্থা সবকিছু যখন শুরু হয় 60s এর সময় থেকে, তখন থেকে শুরু করে পূর্ব পাকিস্তানেও যখন আমলারা বিভিন্ন আমলাতান্ত্রিক তাদের কার্যক্রমের মাধ্যমে পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছিল, স্বাধীনতার পূর্বেও যারা তারা সরাসরি সাপোর্ট করে যাচ্ছিল, তাদেরও 1971 সালের পরে আসলে কোন ধরনের বিচারিক প্রক্রিয়ার মধ্যে নেওয়া হয় নাই। এবং 1971 সালের পর থেকে স্যার অদ্যাবধি পর্যন্ত কিন্তু এই আমলা এবং বিচারক আপনি যাই বলেন না কেন, যত ধরনের ম্যাসাকার হয়েছে, জেনোসাইড হয়েছে, যত কিছুই হয়েছে, হয় নাই কেন স্যার কোনো আমলা এবং বিচারকের কোনো বিচারক হয় নাই? ওই মানিক সাহেবের মতো একজনকে বাঘে পেয়ে বসে ওর একজন ধরেন হয়েছে, ফাটায় টাটায় দিচ্ছে, বাট বাকি যেগুলো আছে তাদের কোনো কিছু হয় না। এটা আপনি কি দেখেন স্যার? এটা ভেরি ওয়েল পয়েন্টেড আউট। আমার মনে হয় এটা অবশ্যই যে, এবং যদি আমরা দেখি এখানে না একটা আমার মনে হয় যে সবসময় মানে কেন জানি আর্মিকে ভিলেন বানানোর কোন সুযোগ পেলে বাকি সবাই ন্যাক হয়ে যায়। এখানে পুলিশ, পুলিশ মজার ব্যাপার আছে স্যার, এবং যখন বাকি সবাই এক হয়ে যায় তখন আর্মি এক থাকে না। মানে আপনি যে রিটায়ার্ড বলেন বা সার্ভিং বলেন, এর মাঝখানেও মানে ধরেন এখন সবচেয়ে বেশি ব্যাশিং কিন্তু রিটায়ার্ড কমিউনিটি আমরা দিচ্ছি, মানে ইন এ সেন্স অ্যাজ এ হোল, আমি একটা কমিউনিটির কথা যদি বলি আর্মিকে, কিন্তু আপনি আমলাদের মধ্যে দেখবেন ওরা মানে নিজেদের কোনো দোষ বলবে না। এর একটা কারণ আছে, একটা কারণটা হচ্ছে স্যার আমলাদের মধ্যে তো সব আসলে আমি মনে করি সবাই মানে একই জায়গার বাসিন্দা আর কি, একই বৃত্তের ডট।
কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা নাই। দিস ইজ গুড, আই এম হ্যাপি ফর দ্যাট আর কি। স্যার প্লিজ বলেন স্যার। এখন যেটা যেটা বলছিলাম যে আর্মির এগেনস্টে বা আর্মিকে ব্যাশ করার কোনো সুযোগ পেলে এখানে না সবাই একটা অদ্ভুত একটা নেক্সাস তৈরি হয়ে যায়, এভরিওয়ান। এখানে জুডিশিয়ারি, এখানে ব্যুরোক্রেসি, পুলিশ, মিডিয়া, হ্যাঁ সবাই ও এই যে আর্মিকে বাগে পাওয়া গেল, এই চান্সে একটু ধুয়ে দেই। আচ্ছা, নাম্বার ওয়ান, অবশ্যই এখানে অনেকেই তো এই প্রক্রিয়াতে, কেন র্যাবে তো ম্যাজিস্ট্রেটরাও থাকতেন, বা ধরেন এই যে এই 15 জনের যে এখানে কিন্তু ইয়ে ছাড়াও আমাদের গুমখুন ছাড়াও অ্যাডিশনাল 2জন ব্যক্তি আছেন। একজন হচ্ছেন গিয়ে কর্নেল রেদওয়ান, একটা হচ্ছে গিয়ে মেজর রাফাত। এনারা কিন্তু এই 2জন কিন্তু গুমখুনের কেসে না, এরা 2জন হচ্ছে গিয়ে যে জুলাই অগস্টের আমাদের আন্দোলনের সময় যে যে মানুষ যে রাস্তায় আন্দোলনকারীদের যাদেরকে গুলি করে মানে হত্যা করা হলো, তারা সম্ভবত ওই চার্জে এই 2জনকে আনা হয়েছে। আচ্ছা, এখন ওইখানে তো যে তারা যে ছিল, ওখানে ম্যাজিস্ট্রেট ছিল না, তাদের তো তখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, তাই না? হ্যাঁ, বিজিবির এই 2জনই বিজিবিতে পোস্টেড, রাইট? মেজর রাফাত আমার স্টুডেন্ট, আমি ওকে চিনি খুব ভালো করে। আপনি বলছিলেন স্যার। হ্যাঁ, তারপরে দেন কর্নেল রিদওয়ান, ওনাকেও আমি চিনি। আমি মানে আমরা একই ইউনিটে ছিলাম না, বাট একই গ্যারিসনে আমি একই সময় আমরা ছিলাম চিটাগংয়ে। তো ওনারা যে 2জন, আমি এখানে তাদেরকে ডিফেন্ড করছি না, তারা হোয়াট দে হ্যাভ ডান দে উইল, মানে এটা তাদেরকে দে উইল আনসার দেয়ার, মানে দে উইল মানে আনসার ফর দ্যাট। এটা যে আমি তাদেরকে ডিফেন্ড করব না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তারা যে বিজিবির তো সেই সময়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। এখন ওই রকম একটা জায়গাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি না থাকে, তাদেরকে যদি ফায়ার ওপেন করতে হয় অন দ্য পাবলিক, বা একটা প্রসেশন বা একটা যে কোনো একটা পাবলিক গ্যাদারিং এর উপরে, এখানে অবশ্যই এখানে একটা ম্যাজিস্ট্রেটের রিকুইজিশন লাগবে। অফকোর্স, এই ম্যাজিস্ট্রেটটা কোথায়, তাই না? ওইখানে যে রামপুরার যে ঘটনাতে আমরা আজকে কর্নেল রেদওয়ানকে আমরা নিয়ে এসেছি, ফাইন, ওকে, অ্যাবসলিউটলি ফাইন, মানে এখানে আই ডোন্ট ডিনাই। কিন্তু সেখানে তাহলে যে ম্যাজিস্ট্রেট ছিল, সেই ম্যাজিস্ট্রেট কোথায়? ওই একই জায়গাতে তো বিজিবি নিজেও ছিলেন। দেন ওয়াই ইজ নট অন দ্য লিস্ট, তাই না? নিজেও সম্ভবত, এবং এটা তো মিডিয়ার ইয়েতেও তো এসেছে, একদম পুরো ভিডিও ফুটেজ, ছবিতেও দেখা যাচ্ছে যে উনিও ওখানে উপস্থিত ছিলেন ওই রকম ওই দিন, বা মানে ওর আগে পরে কোন একটা পরে ছিলেন। আচ্ছা, তো ওই সময় ফায়ারিং ঘটনার সময় ছিলেন না, পরে ছিলেন। বাট একটা জিনিস আছে স্যার, তার মানে কি স্যার, পুরো বাংলাদেশে আসলে ছাত্র জনতার উপরে কি গুলি 2জনই করেছে? একটা হচ্ছে মেজর রাফাত এবং হচ্ছে মেজর লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান। এর বাইরে পুলিশ, র্যাব, বাকি অন্য কেউ কি কোনো গুলি করে নাই? তো এই যে বাকি জায়গাগুলোতে পুলিশ যাদেরকে গুলি করে মারলো, হ্যাঁ, আমি যদি যাত্রাবাড়ির ইনসিডেন্ট বলি, যাত্রাবাড়ির সেখানকার ওইখানকার সার্কেলের এএসপি কোথায়, ওখানকার ডিসি কোথায়, ডিএমপি কমিশনার তো সম্ভবত, আমি জানি না, পলাতক নাকি, পলাতক, অথবা যদি ডিএমপি কমিশনার হি মে বি স্যার, সে মঙ্গল গ্রহে থাকতে পারে, বাট হি শুড বি ইন দ্য লিস্ট। অবশ্যই। এখন আইজিপি তো ঠিক আছে, আইজিপি তো হি ইজ অলরেডি ইন দ্য কাস্টাডি, এবং উনি সম্ভবত কি যে রাষ্ট্রপক্ষের সাক্ষী উনি হয়ে গিয়েছেন, হোয়াটএভার। তো কিন্তু এই যে প্রত্যেকটা ঘটনা যেই জায়গাগুলোতে ঘটেছে, আমি যদি শুধু কর্নেল রেদওয়ান আর মেজর রাফাতের ঘটনাই যদি আমি চিন্তা করি, তাহলে ওইখানকার যে স্পটে যারা অন্যান্য যারা ছিল, তারা কোথায়? ওখানে তো শুধু বিজিবি গুলি করে না, পুলিশও গুলি করেছে, তাহলে পুলিশের সেই মানুষগুলো কোথায়? যে ম্যাজিস্ট্রেটের রিকুইজিশনে তারা ফায়ার ওপেন করলো, সেই ম্যাজিস্ট্রেট কোথায়? নাই। আচ্ছা, এখন আমি যদি বিচার বিভাগের কথা বলি, হ্যাঁ, যেটা ওই যে গুম কমিশনের সেই ডকুমেন্টারিতে উঠে এসেছে, যে বিচারক বলছেন যে হ্যাঁ, কি আপনারা তো ঠিক করে আপনারা এদেরকে রেডি করে আনেন নাই কেন? ঠিক করে এসে, হ্যাঁ, যে তারা একটা লিখিত বক্তব্য 164 মনে হয় দিয়েছে, এসে তারা কোর্টে বলছে যে না, আমাকে দিয়ে এটা জোর করে এই বিবৃতি আমার থেকে করা হচ্ছে। তো তারা উল্টা সেই আইওকে চার্জ করছে যে আপনারা তো ঠিক মতো রেডি করে আনেন নাই। তার মানে এটার ইমপ্লাইড মিনিং হচ্ছে মানে মারধরটা ঠিক মতো যথেষ্ট হয়নি, এই জন্য এখানে এসে তারা তাদের জবানবন্দি পাল্টে। এক্স্যাক্টলি। তো সেই বিচারক কোথায়? সেই বিচারকের এখানে তাহলে নাই কেন? হ্যাঁ, আচ্ছা, তারপরে সম্ভবত বিচারপতিদের ভিতরে, হ্যাঁ, মানিক সে তো অন্য চার্জে, ট্রেসপাসিং এর চার্জে সে তো বর্ডারে ধরা পড়েছে, দ্যাটস আ ডিফারেন্ট। এখন আমি জানি না সেই মানিককে যে তার যে বিচারিক অপকর্মগুলো ছিল সেটার জন্য তার বিরুদ্ধে কোনো চার্জ ফর্ম করা হচ্ছে কিনা আমি জানি না। তাকে সম্ভবত অ্যারেস্ট করা হয়েছে, যেটা ওটা ট্রেসপাসিং এর চার্জ, উইচ ইজ কত ম্যাক্সিমাম হয়তো 6-8 মাস জেল খেটে হয়তো তার বের হয়ে যাওয়ার কথা, এবং উইচ হি অলরেডি হ্যাজ, তাই না? তার তো এতদিন কাস্টাডি তো তার বেশি হয়ে গেছে। এখন আরেকজন সম্ভবত বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন খায়রুল হক, তাকে সম্ভবত ধরা হয়েছে, যিনি হচ্ছে কি ওই যে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যিনি বাতিল করে দিয়েছিলেন, হ্যাঁ, কালপ্রিট, তাকে ধরা হয়েছে। এখন আমি জানি না তাকে ধরে ঠিক এক্স্যাক্টলি কোন চার্জে বা তাকে কিভাবে ট্রাই করা হচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া। না এগুলো দেখবেন স্যার, এই ইস্যুগুলো সবসময় সাবলিমিনাল থাকে, মানে এটা মানে যখন ধরা হবে তখন শুধুমাত্র এটা নিয়ে একটু হাইপ থাকে, এবং পরবর্তীতে কোনো একটা কারণে বা কোনো একটা ভাবে এটাকে এমন ভাবে মেকানিজম করা হয় যেন এই বিচারপতি খায়রুলের কথা আপনি এখন শুনবেনই না। এক্স্যাক্টলি। তো আমি জানি না হ্যাঁ এখন বিচারপতি, কারণ এই বিচারপতি খায়রুলের ওই একটা একটা ঘটনাই যে তারা যে করলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করে দিল, এইটাই তো হচ্ছে গিয়ে 2014 থেকে 14, 18, 24 তিনটা ইলেকশন যে আমাদের মেইন জায়গাটা তো এখানেই প্লটটা ক্রিয়েট হয়েছে। ওই একটা জায়গা থেকে কেউ আমরা কি যথেষ্ট পরিমাণ আমরা অ্যাটেনশন দিচ্ছে কিনা এটা অবশ্যই দেখার ব্যাপার আছে, এবং আই শিওর কেন জানি না এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, মিডিয়াও চেপে যায়, জুডিশিয়ারিও কোনো চেপে যায়, মানে কোনো কোথাও কোনো আলাপ আলোচনা হচ্ছে না, কেন হচ্ছে না আমি জানি না। আচ্ছা, কিন্তু এক্স্যাক্টলি সব ফোকাসটা এখন হয়ে গেছে আর্মির দিকে, যে ঠিক আছে সব যা করেছে দেশের যত এই গত 15 বছরে অপকীর্তি যা হয়েছে সব আর্মি করেছে, আর কি হাসিনা করেছে, আসাদুজ্জামান খান কামাল করেছে, আর হচ্ছে গিয়ে তারেক সিদ্দিকী করেছে, আর বাকি হচ্ছে গিয়ে আর্মির লোক, আর কেউ মনে হয় ঠিক আছে পুলিশ করে নাই। বাকি যত আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার ছিল সব হচ্ছে স্যার মক্কা থেকে হজ করে আসছে জাস্ট রিসেন্টলি। হ্যাঁ, তো কেউ কিছু করে নাই, পুলিশের এরা কিছু করে নাই, বিপ্লব কি বিপ্লব কুমার সরকার সে কিছু করে নাম নাই স্যার, গুম খুনের কোনো কমিশনের কোনো রিপোর্টে হারুনের নামে কোনো এলিগেশন নাই। আমাদের হাউন আঙ্কেলের কোনো উল্লেখ নাই কোথায়, বিপ্লব কুমার সরকারের কোনো উল্লেখ নাই কোথাও। তারপরে অথচ ঢাকার যত রকমের অপকীর্তি কুকীর্তি, এটা তো মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে লিঞ্চপিন হচ্ছে কি বিপ্লব, তাই না? জয়েন্ট কমিশনার ছিল যে। আচ্ছা, মনিরুল কোথায়? মনিরুলের কোনো যে ডিবি মনিরুল তার কোনো মানে ছিল কোথাও কোনো উল্লেখ নাই মনিরুলের। হারুনের কোনো নাম মানে কোথাও কোনো নামগন্ধ নাই। তারপরে ওই ছোটখাটো যে আলেপের মতো একটা দুইটা চুনোপুটিকে ধরা হয়েছে, আর আইজিপি ছিলেন মামুন, উনি তো নিজেকে অলরেডি রাজসাক্ষী হিসেবে উনি সম্ভবত নিজেকে বাঁচায় ফেলছেন। বাকি তো আর কিন্তু কারো কোনো সারা শব্দ নাই, হ্যাঁ, পুলিশের যারা ছিলেন। তো এইটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং একটা আরেকটা আলোচনার দিক, যে এখন সব মানে ব্যারেলটা পুরোটাই আর্মির দিকে, যে মানে এই চান্সে যে ঠিক আছে আর্মিকে ঘুরে ফিরে আর্মি। হ্যাঁ অবশ্যই আমি বলবো যে এটার জন্য আমাদেরও দায় আছে। 25শে ফেব্রুয়ারির আমরা যেভাবে হজম করে ফেলেছি ওই যে আমরা হজম করে ফেলেছি, এইটার জন্যই আমাদের শাস্তি। আজকে আমরা এভাবে প্রত্যেকটা পদে পদে আমরা নিগৃহীত হচ্ছি, আমাদের যাদেরকে আমরা যে ব্রাদার অফিসার বলতাম তারা নিগৃহীত হচ্ছে, এবং এটা আমাদেরই পাপের ফল আমরা পাচ্ছি, কারণ আমরা 25 ফেব্রুয়ারি আমরা আমাদের ভাইয়ের রক্তের সাথে বেইমানি করেছি, মরে যেতে দিয়েছি স্যার, মেরে ফেলতে দিয়েছি স্যার। আপনি কি এটাকে দেখেন এরকম করে, এই যে মানে আর্মি কেন্দ্রিক এক দিকে এক পেশে বা এক রকম ভাবে এক পাক্ষিক ভাবে যেরকম ভাবে এক পেশে করা হচ্ছে, এটা কি ভবিষ্যতে কি এরকম কোন একটা প্ল্যানের অংশ যে হচ্ছে আর্মিকে এরকম ভাবে প্রেসার দিতে 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 কোনো একটা পক্ষ চায় যে হচ্ছে আর্মি তাদের নিজস্ব যে কি বলে এটাকে কন্ট্রোলটা আছে সেটা হারায় ফেলুক, এবং হচ্ছে 111 এর মতো কোনো কিছু পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে আবার আসুক, এটা কি কোনো পক্ষ চায় কিনা? অবশ্যই কি মনে হয় স্যার এখানে আর্মি যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে কিনা? অবশ্যই আমি উইদাউট এ শ্রেড অফ ডাউট। এখন দেখো এই আর্মি, হাসিনা সারা জীবন এই আর্মিকে তার নিজের সবচেয়ে বড় শত্রু হিসেবে মনে করে এসেছে, এবং এই আর্মি শুধু ততক্ষণই ভালো যতক্ষণ এই আর্মি তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, ততক্ষণই এই আর্মি শুধু ভালো। এছাড়া আর্মি 75-এও আর্মি খারাপ, 111-এও আর্মি খারাপ, এখনো আর্মি খারাপ। এবং এখন আর্মি কেন কোনো কিছু করছে না, কেন আর্মি হচ্ছে এটা কু করে ফেলছে না? অথচ মানে কু করলে আর্মি কিন্তু, হ্যাঁ, যখন আর্মি কু করবে সেই কু আর্মি আওয়ামী লীগের এগেনস্টে হলে আর্মি খারাপ, কিন্তু এখন কেন আর্মি কু করছে না? এটার জন্য এখন হাসিনার আফসোস হচ্ছে কি এই আর্মিতে কি কোনো কলেজওয়ালা অফিসার নাই? হ্যাঁ, ইনডিড। মানে আপনি এটা কিরকম ভাবে দেখেন কিনা স্যার, ওই যে এসালামের 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, বাংলাদেশে একটা পক্ষ বা কেউ একজন কোনোভাবে কোনো একটা পক্ষ কোনোভাবে আর্মিকে ইনসাইট করে মানে ইন্টাইস করে হচ্ছে স্যার, মানে কোন একটা স্পার্ক যদি তারা ক্রিয়েট করতে পারে 111-এর মতো যদি কোনো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ব্যবস্থা নিয়ে আসা যায়, এরকম কোনো প্ল্যান আছে কিনা? এবং আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে মনে করি হচ্ছে যে স্যার এখানে বাহিনী যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে।
বিকজ এই পর্যন্ত যেভাবে আসলে তাদেরকে বিভিন্নভাবে জেনে না জেনে অনেকে অনেকভাবে কটাক্ষ করেছে, তারা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে বা ওই রকম কোনো দিকে যাবে বলে আমরা যেভাবে বিশ্বাস করি যে এরকম ভাবে হবে না, বিকজ দ্য টাইম হ্যাজ চেঞ্জড। এখন নতুন যুগের জামানার যারা আছে অফিসাররা, তারা দে অল আন্ডারস্ট্যান্ড পিপল সাইকোলজি, এবং তারা ওইদিকে যাবে না। কিন্তু আপনি স্যার এখানে কোনো ষড়যন্ত্র দেখেন কিনা যে এরকম কোনো কিছু কোনো একটা পক্ষ করতে চাচ্ছে কিনা? কোনো সন্দেহ ছাড়া মানে প্রভোকেশন তো সবসময় চলছে এবং চলবে, ভবিষ্যতেও আসতে থাকবে। এখন অবশ্যই ফোকাসটা তো ফেব্রুয়ারিতে যে ইলেকশন সেদিকেই সবার ফোকাস। আমি যতটুকু জানি এবং আমি তো এই একই অভিজ্ঞতা আমারও আছে। আমি মনে হয় হ্যাঁ তোমরা সেটা পাও নাই, কারণ 111-এর আরো সেই তোমাদের তো কমিশন পরে, আমি যতদূর আমাদের সেই সময় 59 লং কোর্স ওয়াজ দ্য লাস্ট কোর্স, যারা হচ্ছে গিয়ে 111-এর মানে ওই সরকারের শেষ দিনগুলো দেখেছে। 59 লং কোর্স প্রবাবলি জয়েন করলো ঠিক ইলেকশনের ওই টাইমটাতে, আমরা যখন ডিপ্লয়মেন্টে, আমার ইউনিটে 59 লং কোর্সে যে অফিসার ছিলাম তাকে আমরা সেই ডিপ্লয়মেন্টের সময় আমরা ইউনিটে রিসিভ করেছি। তো দ্যাটস ওয়াই আই রিমেম্বার। তো এখন সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমরা অফিসাররা তো কেউই চায় না, বা অফিসার বা সৈনিকরা কেউই চায় না এত লম্বা সময় ক্যান্টনমেন্টে থাকবে, কারণ এটা সব দিক থেকে এটার লসটা তো আমাদেরই, তাই না? আমাদের ট্রেনিং এ আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের যে একটা আর্মিকে যখনই তার ক্লাসিক্যাল রোল থেকে এত লম্বা সময়ের জন্য বাইরে রাখা হবে, এটার ইম্প্যাক্টটা পড়ে তার সেই ক্লাসিক্যাল রোলের উপরেই, তাই না? যে আমাদের যে কাজ যেটা করা, যে আমি রাউন্ড দ্য ইয়ার আমাদের যে ট্রেনিং অ্যাক্টিভিটিস হওয়ার কথা, হুইচ ইজ অ্যাবসলিউটলি হ্যাপার্ড, এবং এটা থেকে এবং একই সাথে তাদের ফ্যামিলি লাইফের উপর এটা ইম্প্যাক্ট করছে। আই এম শিওর এটা তুমিও বুঝতে পারছো যে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে। আমি নিজে দেখেছি সেই 111-এর ওই 2 বছরে আমার চোখের সামনে কতগুলো ফ্যামিলি ভেঙে গিয়েছে, এটা আমার নিজের চোখে দেখা। এটা ফ্যামিলির অনেক বাজে রকম ইম্প্যাক্ট পড়ে, এবং কেউই আমরা সেটা চাই না। হ্যাঁ, এবং আমাদের অফিসাররা বা সৈনিকরা কেউ তো চায় না এত লম্বা সময়ের জন্য বাইরে থাকতে। তো সবাই চাচ্ছে যে ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন হবে, ইলেকশনের পর একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়ে উই উইল গো ব্যাক টু আওয়ার লাইভস, তাই না? এখন এটাই তো, কিন্তু এবং সেই চিন্তা থেকে এখন পর্যন্ত আমি বলবো স্পেশালি আমার জুনিয়র অফিসাররা, তারা যেই পরিমাণ রিস্ট্রেইন্ট তারা শো করছে, এবং আমি তো আই ক্যান রিড দেয়ার পালস, তাদের ভিতরে কি পরিমাণ কষ্ট, যে ভাই আমরা এত কষ্ট করছি, স্টিল গালিটাও আমাদেরকেই শুনতে হচ্ছে। হ্যাঁ, গালিটা সবাই গালি দিলে আমাদেরকেই দিচ্ছে, এবং এটা যে আসলে, এবং আই মাস্ট থ্যাংক দিজ অফিসার্স, বা আমাদের সৈনিকরা যারা আছে, আমি অবশ্যই তাদেরকে আমি একটা শাবাশি দিতে চাই যে এটা আর কেউ বুঝুক বা না বুঝুক, আমরা বুঝি, এবং সেটার জন্য আমরা কৃতজ্ঞ তাদের প্রতি, যে তারা যে এখন পর্যন্ত যে রিস্ট্রেইন্ট তারা শো করেছে। এবং আমি আশা করব এবং আমি দোয়া করব যে আমাদের সামনের যেই কয়টা মাস, এখনো তো আরো প্রায় 4-5 মাসের মতো বাকি আছে, এই সময়টাতে তারা সব ধরনের প্রভোকেশন থেকে, এই ধরনের যে কোনো উস্কানি থেকে তারা দূরে থাকবে, তারা নিজেদের মানে ম্যাচুরিটির পরিচয় দিবে, আমি এটাই আশা করি। They're doing an excellent job. There's no doubt on it, sir. এখন স্যার আরেকটা just moving forward to another topic, যেটা আমরা কথা বলছিলাম স্যার, যুব অস্ত্র প্রশিক্ষণ যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে, আমাদের মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, উনি ওনার নিজস্ব বাজেটের গণ্ডির ভিতরে থেকে, অর্থাৎ আমি যেটা দেখেছি 25 কোটি টাকার মতো বাজেট, যেটার জন্য আসলে ক্রয় কমিটি অথবা অ্যাডভাইজারি প্যানেলের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, সুতরাং এটা মন্ত্রণালয়ের ভিতর থেকে উনি করতে পারেন। সেই বাজেটের ভিতরে থেকে ওনার একক সিদ্ধান্তের মাধ্যমে উনি বাংলাদেশের একটা বৃহৎ সংখ্যক যুবকদেরকে উনি আত্মরক্ষা প্রশিক্ষণ দিতে চাচ্ছেন, ফাইন, জুডো, কারাতে, তাইকোয়ান্দো এবং অস্ত্র পরিচালনা প্রশিক্ষণ, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ যেটাকে উনি বলছেন। এবং ওনার ট্যাগলাইনটা ছিল হচ্ছে জাতীয় নিরাপত্তা জোরদারে, সুতরাং জাতীয় প্রতিরক্ষা জোরদারে এই কাজগুলো উনি করাতে চাচ্ছেন। I think this is a very good initiative indeed. There is no doubt on it. I mean, none has taken such kind of initiative before. Someone has taken, thanks to him. But then, আপনার কি মনে হয় স্যার এটার প্রসেসটা কি কতটুকু ঠিক আছে? In a sense, উনি হয়তো অ্যাডভাইস নিয়েছেন কিনা আই এম নট শিওর কারো কাছ থেকে, বা ওনাকে আসলে এরকম ভাবে অ্যাডভাইস করা হয়েছে কিনা আই এম নট শিওর। আবার এখানে আরেকটা জিনিস আমি কোনোভাবে উড়াই দিব না যে এটা কোনো প্ল্যান্ট কিনা, বিকজ
উনি প্রত্যেক লটে 8,850 জন করে যুবক 18 থেকে 35 বছরের যুবকদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন, এবং ওনার প্ল্যান অনুযায়ী এটা 2027 পর্যন্ত আছে। সুতরাং আমি এটার সাথে স্যার, আমি যখন স্টাডি করেছি আমার কাছে মনে হয়েছে যে আসলে এনসিপি বা যে ওনাদের মতাদর্শের যে দলগুলো আছে তারা এই ফেব্রুয়ারিতে ইলেকশনে যাবে না। দিস ইজ ওয়ান। যাওয়ার প্ল্যান মানে হয়তো আমি যে জাস্ট আমার ধারণাটা বলছি, আমি এরকম ভাবে মেলানোর চেষ্টা করেছি। নাম্বার ওয়ান হচ্ছে বিভিন্ন ফোরামে যদি আমি বলি স্যার, 22 ফেব্রুয়ারি 2025, তারপর হচ্ছে 2024-এর শেষের দিকের কোনো একটা প্রোগ্রামে, সুনামগঞ্জের কোনো একটা প্রোগ্রামে, এছাড়াও বিভিন্ন জায়গায়, বেশ কয়েকটা জায়গায়, প্রায় আমার কাছে আমি দেখেছিলাম যে রেফারেন্সে প্রায় 20 থেকে 30টা জায়গায়, যেখানে সুনাম কণ্ঠ নামে একটা লোকাল পত্রিকা আছে, ওখানেও বলা হয়েছে। প্লাস চীন মৈত্রী সম্মেলনের একটা প্রোগ্রামে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে উদ্দেশ্য করে যে প্রয়োজনে আপনারা বিপ্লবী বাহিনীতে পরিণত হবেন, আপনারা রিভলিউশনারি ফোর্স হিসেবে অস্ত্র হাতে তুলে নিতে হবে। এবং বাকি যে ইভেন্টগুলোর কথা বলছি প্রত্যেকটা জায়গায় উনি এটাও বলেছেন প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে হবে, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে হবে, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে হবে। দিস ইজ দ্য রেটরিক, ধরে নিলাম রেটরিক, পলিটিক্যাল রেটরিক উনি বোঝাতে চেয়েছেন। এখন এটাকে যদি স্যার আমি লিঙ্ক করি, রিসেন্ট যেই ইয়েটা আসলো 8,850 জন করে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে, এখন এটার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো সমন্বয় নাই, আমি চেক করেছি স্যার। তারপরে হচ্ছে গত পরশুদিন পর্যন্ত কোনো সমন্বয়, 2 দিন আগ পর্যন্ত কোনো সমন্বয় ছিল না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে কোনো সমন্বয় হয় নাই, মিনিস্ট্রি অফ ডিফেন্সের সাথে মিনিস্ট্রি অফ ডিফেন্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে কোনো সমন্বয় হয় নাই। এছাড়া অন্য কোনো মন্ত্রণালয় বা কোনো ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে এখন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এখন আছে, সেটা থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি। এখন এটাকে তারা আসলে কোন আদলে কোন কমান্ড স্ট্রাকচারের ভিত্তিতে কিভাবে প্রশিক্ষণ দেবে, এবং তাদের ভবিষ্যৎ ইউজেসটা কি হবে, তাদের অ্যাফিলিয়েশনটা কি হবে, অ্যাটাচমেন্টটা কি হবে, এই ব্যাপারে স্যার আপনি কিভাবে মনে করছেন স্যার এই জিনিসটা? খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এখানে প্রথম কথা হচ্ছে যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কি এখতিয়ার আছে কিনা এরকম একটা পদক্ষেপ নেওয়ার, আমি জানি না এটার ব্যাপারে কোনো স্পষ্ট গাইডলাইন আছে কিনা কোনো সরকারের পক্ষ থেকে। আই হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, তরুণদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে, অ্যাবসলিউটলি ওকে, কোনো সমস্যা নাই, আই এনকারেজ, অবশ্যই এটা করা উচিত। তাদেরকে জুডো কারাতে শেখানো, এবং বিশেষ করে আমি রাদার আই রেকমেন্ড এটা করানো। এই যুবকদের অস্ত্র প্রশিক্ষণ করতে হবে, মানে হচ্ছে যারা উঠতি বয়সের যুবক 18 থেকে 35 পর্যন্ত যারা আছে, আমরা বলছেন 30 পর্যন্ত, তাদেরকে এই মৌলিক সামরিক প্রশিক্ষণ দেয়া নিয়ে সর্বপ্রথম আরো বছরখানিক হয়ে গেছে এটা নিয়ে আমি এবং দেলোয়ার হোসেন খান, মানে দেলেস খান স্যার, দুইজন অলমোস্ট মোটামুটি একটা ক্যাম্পেইনের মতো শুরু করেছিলাম যে এটা আসলে ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি থিং হওয়া উচিত আমাদের ভবিষ্যৎ সরকারের জন্য। আমরা কিন্তু তখন এটাও বলি না যে এই সরকারের জন্য, বিকজ এই গভর্নমেন্টের আন্ডারে দিস ইজ নট পারহ্যাপস পসিবল, বিকজ এটার অনেক ধরনের পারমুটেশন কম্বিনেশনের হিসাব কিতাবের ইস্যুজ আছে, অনেক ফরেন ইস্যুজ আছে, কূটনীতির বিষয় আছে। এখন এই যে হঠাৎ করে এই জিনিসটাকে আপনি এখন কেমন দেখছেন? এখন নাম্বার ওয়ান, হ্যাঁ, যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের এখন আমি যদি আমাদের তরুণদেরকে বা যুবকদেরকে মানে আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়া, যদি এটা যদি হতো, হ্যাঁ আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে, অ্যাবসলিউটলি আই রেকমেন্ড এটা করা উচিত। এবং আমি আরো বেশি করে রেকমেন্ড করি আমাদের মেয়েদের জন্য, এটা আরো বেশি দরকার আমাদের মেয়েদের জন্য, বরং এটা আরো বেশি দরকার যে হ্যাঁ তাদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হোক, কোনো সমস্যা নাই, এন্ড আই এম অল ফর ইট। কিন্তু যখনই আপনি বলবেন যে হচ্ছে গিয়ে আমাকে কি জাতীয় প্রতিরক্ষার জন্য, যখনই এই জাতীয় কথাবার্তা আমি বলছি, এখন তাহলে প্রতিরক্ষা কি, এটা একটা হতে পারে ইন্টারনাল সিকিউরিটি অথবা এক্সটার্নাল সিকিউরিটি, তাই না? দুই রকম প্রতিরক্ষা। যদি এক্সটার্নাল সিকিউরিটি হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে যে এটা তো তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে কি কোন রকমের সমন্বয় করা হয়েছে কিনা। আর যদি ইন্টারনাল সিকিউরিটির কথা আমরা বলি, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এখানে কোন রকমের কোনো কমিউনিকেশন বা কোন রকমের কোঅর্ডিনেশন হয়েছে কিনা, আচ্ছা সম্ভবত হয় নাই। আচ্ছা, তারপরে নাম্বার 2, যদি আমি এভাবে চিন্তা করি যে দিস ইজ শিওর যে কোনো কোঅর্ডিনেশন হয়নি, ওকে, যদি আমি এখন এটা চিন্তা করি যে ঠিক আছে, এই যেই বয়সটার কথা বলা হচ্ছে বা যেই এজ গ্রুপের কথা বলা হচ্ছে, আমার যতদূর ধারণা এরকম একটা
প্রোগ্রাম বাংলাদেশে অলরেডি এক্সিস্ট করে, যেটাকে আমরা সবাই বিএনসিসি নামে চিনি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। হ্যাঁ, যে এবং এটা আরো কম, মানে একদম কলেজের থেকেই তো শুরু হয়। স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একদম ইউনিভার্সিটি পর্যন্ত, বাংলাদেশের সম্ভবত প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বিএনসিসি ইউনিট আছে। তো যদি এরকম একটা অলরেডি একটা আমার এক্সিস্টিং সেটআপ থেকে থাকে, তাহলে ওইখানে ফোকাস না করে আমরা যে আলাদা আরেকটা যুব ক্রীড়া মন্ত্রণালয় একটা পদক্ষেপ নিতে চাচ্ছে, সেটার মোটিভটা কি এটা আমার কাছে পরিষ্কার না। এবং সেটার মানে ওইখানে আমার বিএনসিসির যে অলরেডি আমার এক্সিস্টিং সেটআপ, যে অলরেডি এক্সিস্টিং যে আমার ট্রেনিং কারিকুলাম বা সবকিছু আছে, ওখানে আমি জানি না ওখানে কি কোনো সমস্যা আছে বা কোনো দুর্বলতা আছে। যদি দুর্বলতা থেকে থাকে, প্লিজ কাম ফরওয়ার্ড উইথ দ্যাট, যে ঠিক আছে আমরা আমাদের মনে হয়, হ্যাঁ আমার মনে হয় যে আমাদের এখানে এই দুর্বলতাটা আছে, যে তাদেরকে আমরা এভাবে না করে এভাবে করলে ভালো হয়, সেটা ঠিক আছে। আমরা তখন এই প্রপার যে একটা যেহেতু চ্যানেল আছে, একটা এক্সিস্টিং সেটআপ আছে, আমরা সেখানেই আমরা উন্নতি করতে পারি। কিন্তু সেটা না করে যুব ক্রীড়া মন্ত্রণালয় বলছে যে ঠিক আছে আমরা আমাদের নিজস্ব বাজেট দিয়ে করে ফেলবো এবং আমরা তাদের অস্ত্র প্রশিক্ষণ দিব এবং দেয়া হলে, এবং এটার ব্যাপারে তো আরো অনেক রকমের মানে ক্লারিফিকেশনের দরকার, তাই না? এটাকে যে কারা এই প্রশিক্ষণটা কারা নিবে, এই মানুষগুলোকে সিলেকশন কারা করবে, তারা কি স্কুল কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, নাকি তারা মানে বাইরের স্টুডেন্ট, মানে বাইরের লোকজন? আর যদি হয়ে থাকে তাহলে এটার সিলেকশনটা কিভাবে হবে, এবং তাদেরকে ট্রেনিং দেওয়ার পরে আমরা এই মানুষগুলোকে কি করব? তাদেরকে আমি ট্রেনিং না দিয়ে দিলাম। অনেকে প্রশ্ন করছে যে শুটিং ফেডারেশন কি তাহলে বন্ধ করে দেওয়া উচিত, মানে না জেনেই করছে, মানে ঠিক আছে না ঠিক আছে, আমি তাদেরকে আমি ট্রেনিং দিলাম, ওকে, তারপর ট্রেনিং দেওয়ার পরে কি করব? দেওয়ার পরে তাদেরকে কি করা হবে, মানে এটার ইউটিলিটি কি হবে? যে আমি ঠিক আছে দিয়ে দিলাম, তারপরে কি তাদেরকে আমরা কোন রকমের ডেটাবেস মেনটেন করব, যে আচ্ছা ঠিক আছে যখন আজকে যদি যুদ্ধ লেগে যায়, আমরা যেটা অনেক দেশে, হ্যাঁ, ইসরায়েল যেটা করে, বা সাউথ কোরিয়া যেটা করে, বা সিঙ্গাপুর যেটা করে, হ্যাঁ, যে আমরা আমাদের রিজার্ভিস্টদেরকে কল করবো যদি আমাদেরকে যুদ্ধ লেগে যায়। তো মানে এটার মানে ইয়েটা কি, মানে এটার তো একটা ইউটিলিটি থাকতে হবে। সেটা কেউ মানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমার মনে হয় না, বা ওই যে আমাদের উপদেষ্টা ইয়ে আসিফ মাহমুদ, উনি কোন রকমের ক্লারিফিকেশন দিয়েছেন বলে আমার মনে পড়ে না। ব্যাপারটা আমাদের স্যার বিএনসিসির তো সুন্দর একটা কমান্ড স্ট্রাকচার আছে, কমান্ড কন্ট্রোল কমিউনিকেশন প্যাটার্নটা কিভাবে হবে, সব ধরনের একদম খুবই ওয়েল ডিফাইন্ড। এটা তাদের সাথে অ্যাফিলিয়েটেড হবে, যুদ্ধাবস্থা হলেও বিএনসিসি কোন ব্যাটালিয়ন কোনটার সাথে অ্যাটাচ হয়ে যাবে সেগুলো করা আছে। যেহেতু উনি বলছেন আমরা তো করেছি, তাই না? আমরা ইফ ইউ রিমেম্বার মাহমুদ, আমরা জেএসএস এর সময় আমাদেরকে আমরা যে অপো বানাইতাম, আমাদেরকে তো অ্যালোকেশন দেওয়া হতো যে হ্যাঁ বিএনসিসি ব্যাটালিয়ন। তো আমরা বিএনসিসি ব্যাটালিয়নকে বিভিন্ন জায়গায় সেট করতাম, অক্সিলারি ফোর্সেস বিভিন্ন রকমের জায়গায় তাদেরকে আমরা পুট ইন করতাম। সো এই যে টোটাল এটা স্যার দেখেন, আপনি যে খুব সুন্দর একটা কথা বলেছেন, তার মানে ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজির মধ্যে অলরেডি এরা ইনক্লুডেড। নাও দেন আই এম ট্রেনিং 8,850 এট এ টাইম, এবং এটা যদি তার প্ল্যান অনুযায়ী 2027 পর্যন্ত যায়, সেক্ষেত্রে হয় 1,20,000-এর মতো। তার মানে অলমোস্ট অ্যান আর্মি। তাদের এটা মানে ঠিক এটা ফ্রিকোয়েন্সিটা কত হবে আমি কিন্তু ডিটেইলসে জানি না। টোটাল লট যে কয়টা হিসাব করা হচ্ছে টোটাল, মানে 2027 পর্যন্ত তাদের টার্গেট হচ্ছে 1,20,000 হবে ট্রেনিং। মানে কি প্রত্যেক মাসে মাসে একটা করে এরকম লট, নাকি এটা কত দিনের ট্রেনিং? 8,850 জন করে 15 দিন করে ট্রেনিং, 15 ডেজ। আচ্ছা, তার মানে মাসে আমরা এরকম 2টা করে ব্যাচ যাবে, তাহলে মাসে 2টা করে ব্যাচ গেলে আমার 12 মাসে টোটাল 24টা ব্যাচ। আচ্ছা ঠিক আছে, ওকে। কিন্তু তাহলে সেক্ষেত্রে 26 পড়া আছে 2027 এর মে পর্যন্ত পারহ্যাপস এটা তাদের প্ল্যান। সুতরাং আচ্ছা, তো এখন আসিফ মাহমুদকে তাহলে ধরে নিচ্ছেন যে 2027 এর মে পর্যন্ত উনি ক্ষমতায় আছেন? না, আমি আপনাকে এই জন্য আমি একটু লিংক করাইলাম যে নাথিং ইজ আনলিঙ্কড ইন পলিটিক্স, অথবা আমাদের আশেপাশে যা ঘটে যায় আসলে কোনো কিছুই আনলিঙ্কড না। দেয়ার ইজ আ ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা নাম্বার 1 ইজ যে পলিটিক্যাল রেটরিক, অথবা হচ্ছে আমি যদি বলি এটাকে মিলিশিয়া অর অ্যান অক্সিলিয়ারি অথবা মুজিব বাহিনী টাইপ ফোর্সের কথা যেটা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি, ওয়ান সাইড। অ্যানাদার সাইড হচ্ছে তার এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই হঠাৎ করে আনপ্ল্যান্ড, নন কোঅর্ডিনেটেড, আনপ্রেসিডেন্টেড এবং হচ্ছে what to say a dreamed of type training that he is planned, এবং সেই প্ল্যানের মেয়াদকাল পর্যন্ত যদি আমি ধরি 2027, আপনি বর্তমানে পলিটিক্যাল ডাইভার্সিটি বা যে ডাইনামিক্স গুলো যেভাবে মোড় নিচ্ছে ডানে বামে, সবকিছু যদি আমি হিসাব করে আমার কাছে মনে হচ্ছে স্যার যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, এই ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই বছর নির্বাচন না হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং এটা 27 পর্যন্ত নিয়ে যাওয়ারই তাদের প্ল্যান।
এই জন্যই আসলে প্ল্যানগুলো এরকম করা হচ্ছে। এবং 27 পর্যন্ত নিয়ে যাওয়ার পরেও যদি দেখে যে আসলে হয়তোবা তখন তাদের তো একটা শক্তি বা কোনো কিছু একটা প্রয়োজন হবে, সুতরাং এই ফোর্সটাই কি তারা আবার তাদের নিজস্ব পলিটিক্যাল ফোর্স হিসেবে কাজ করবে কিনা আই এম নট শিওর। হতে পারে, এটা আমার এই কথাকে রুল আউট করে দেওয়ার মতো কোনো সুযোগ নাই, আনটিল আনলেস দে হ্যাভ এ বেটার লজিক দ্যান দ্যাট অফ মি। সুতরাং এটাও যে করা যাবে না তা না। আমার মনে হয় স্যার এই জিনিসগুলো কোঅর্ডিনেটেড, প্ল্যান্ড, এবং এটা যদি আসলে প্ল্যান হয়ে থাকে আমাদের দেশের জন্য কত বড় একটা আসলে অশনি সংকেত, এটা আমরা আসলে বলার অপেক্ষা রাখেন। এখন অনেক মানুষ না বুঝে, আমিও দেখেছি, আমি একটা জাস্ট ভিডিও করেছিলাম ছোট, ওখানে বলেছেন শুটিং ফেডারেশন বন্ধ করে দেওয়া উচিত, এটা তো দেশের জন্য ভালো হচ্ছে। ভাই অফকোর্স ভালো হচ্ছে, ওয়ান্স ইট ইজ কোঅর্ডিনেটেড, কিন্তু যখন এটা একটা শিক্ষিত এবং হচ্ছে অস্ত্র প্রশিক্ষিত লোক কতটুকু ডেঞ্জারাস, এটা তো জেনারেল জিয়াউল হাসানকে দেখে ওনাদের শখ মিটতেছে না, জেনারেল আকবরকে দেখে ওনারা এখনো শিক্ষা নিচ্ছে না। দ্যাটস দ্য প্রবলেম অফ ইট স্যার। সুতরাং তারা আর কামারের কাজ কুমারকে দিয়ে করালে হবে না তো। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় তো অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কেউ না। ইউ ব্লাডি ফিক্স ইউর ক্রিকেট বোর্ড এন্ড ফুটবল বোর্ড, ওইখানে দুর্নীতি করে শেষ, ক্রিকেটের ডাব্বা মারতে মারতে অবস্থা খারাপ। মানে ইউ আর নট টেকিং কেয়ার অফ দ্যাট থিং, ইউ হ্যাভ কাম টু ট্রেন আর্মস। মানে এক্স্যাক্টলি, মানে ভাই আপনি আপনার আপনার মন্ত্রণালয়ের যেটা কাজ আপনি সেখানেই ফোকাস করেন। হ্যাঁ, যে আমাদের ক্রিকেট টিমের অবস্থা নাজেহাল, আমাদের ফুটবল টিম এত হাইপ করে আমরা হামজাকে নিয়ে আসলাম, সমিত সোমকে নিয়ে আসলাম, স্টিল আমরা হচ্ছে গিয়ে মানে হংকং এর সাথে আমরা আমাদের নিজেদের ঘরের মাঠে আমরা হেরে গেলাম। তো মানে কোন রকমের, এবং এখনো যেটা আমরা জানি যে আমাদের ন্যাশনাল টিম গুলো থেকে সিন্ডিকেট বাজি আমরা থামাইতে পারি নাই, যে আমরা যে সমিত সোমের জুয়া খেলা হয়। এক্স্যাক্টলি, তো যে সমিত সোমের মতো প্লেয়ার, আমাদের সমিত সোমের মতো প্লেয়ার 27 ঘন্টা ট্রাভেল করে আসলো, এসে মানে তাকে হচ্ছে কি আপনি বেঞ্চ করে রাখছেন, কারণ ওখানে হচ্ছে কারণ সিন্ডিকেট বাজি চলছে যে না ওই অমুক অমুক টিমের অমুক প্লেয়ারকে খেলাতে হবে। এবং এই যে এগুলো আপনি বন্ধ করতে পারছেন না, যেটা আপনার আপনার নিজের চার্টার অফ ডিউটির ভিতরে যে কাজগুলো, আমাদের ক্রিকেট টিমের অবস্থান যাচ্ছে তাই, এর থেকে আমাদের মেয়েগুলো অনেক ভালো করে এখন। দুইটাই, আমাদের ফুটবল টিমের মেয়েগুলাও আমাদের ক্রিকেট টিমের মেয়েগুলাও এখন তাদের থেকে আমি বলবো যে মানে ওদের দিকে আরো বেশি এখন ফোকাসটা থাকা উচিত, যে ঠিক আছে আমরা এই মেয়েগুলাকে কিভাবে আমরা আরো তাদেরকে মানে এদের টিমটাকে কিভাবে আমরা আরো উন্নতি করতে পারি। আর সেটার দিকে কোনো আপনাদের নজর নাই, আপনি এখন নিয়ে আসছেন ভাই আপনাকে অস্ত্র প্রশিক্ষণ দিতে হবে, কেন, ওয়াই, মানে আপনার মানে হোয়াট ইজ দ্য মোটিভ, এবং এই যে এটার অ্যাকাউন্টেবিলিটিটা কি হবে? আমি যে এই যে 8,500 করে যে ট্রেনিং দিব, তারপর এদের অ্যাকাউন্টেবিলিটিটা কে রাখবে, এবং ফার্স্ট এদের সিলেকশনটা কে করবে, সেই সিলেকশনের আমার ভেটিং, এখন ওর ভিতরে যে কেউ সন্ত্রাসী আছে কিনা বা এক্স ছাত্রলীগ আছে কিনা বা এটার কে গ্যারান্টি দিবে? এবং আপনি এত অল্প সময়ে একটা ভাই ভেটিং করতে তো সময় লাগে। আমাদের ইভেন আমরা আর্মিতে যারা যাই বা পুলিশে যারা যারা যায় বা যে কোনো সরকারি বাহিনীগুলোতে যারা যায়, এদের পিছনে প্রত্যেকটা মানুষের পিছনে আমরা ট্রেনিং এ চলে যাই। এমনও হয়েছে যে ট্রেনিং শেষ করে যাওয়ার কিছুদিন আগে একটা মানুষের হয়তো ক্লিয়ারেন্স হলো না, তাকে বিএমএ থেকে উইথড্র করা হলো, এবং এটা আমার নিজের চোখের সামনে দেখা হয়েছে। দ্যাট মাচ টাইম ইট টেকস যে একটা মানুষের ভেটিং করতে, ভেরিফিকেশন করতে, যে ঠিক আছে দেখা গেছে যে একদম খুঁজে 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 তার একদম তার অতীতের কোনো একটা কিছু বের হয়ে এসেছে, তারপরে একদম তার, এবং ততদিনে এই লোকের ট্রেনিং প্রায় শেষের পথে, স্টিল তাকে ট্রেনিং থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু আর সেটা আর আপনি এখন এরকম অল্প 15 দিনের ট্রেনিং দিবেন, এতগুলো মানে এরকম গণহারে হাজারে হাজারে মানুষকে, এদের ভেটিংটা কে করবে, সিলেকশন কে করবে, করার পরে ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে কি হবে, এটা নিয়ে কোন রকমের কোনো ব্যাখ্যা নাই, অথচ আপনি একটা ঘোষণা দিয়ে দিলেন। তো ন্যাচারালি এখান থেকে তো মানে এটা নিয়ে চিন্তা ভাবনা করার অনেক অবকাশ আছে, এবং এই প্রশ্নগুলো সবাইকে, আমি জানি না আমাদের মেইন স্ট্রিম মিডিয়া এই প্রশ্নগুলো তুলছে কিনা, যদি না তুলে থাকে মানে দে আর ডুইং এ ব্যাড জব অ্যাবাউট ইট। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে ট্রেনিং গুলো হবে বিকেএসপি-তে। প্রত্যেকটা বিকেএসপির প্রধান কিন্তু ন্যাচারালি আর্মি অফিসার, একজন সেনা কর্মকর্তা। এখন দেখেন, আমি তো ওকে মানে ওনাকে আমি সম্মানের সাথে বলছি, উনি তো আসলে হয়তোবা হাসিনাকে স্টাডি করতে করতে ওনার কোনো কিছু কিছু গুণাবলী উনি নিয়ে নিচ্ছেন কিনা, দ্যাটস এ কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। ইন এ সেন্স অন্যভাবে নেওয়ার কিছু নাই, উনি যদি শুনেও থাকে এটা, কারণ উনি তো আর্মিকে এখানে আবার ইউজ করছেন। মানে আর্মি অফিসারদেরকে দিয়ে বিকেএসপির মাধ্যমে, বিকেএসপিতে আর্মি অফিসারদেরকে দিয়ে উনি এই কাজটা, এই প্রজেক্টটা যদি তুলেন, ভবিষ্যতে এই লটটার মাধ্যমে বাংলাদেশে কোনো মিলিশিয়া বাহিনী যদি গঠনও করা হয়, তখন কিন্তু এই আসিম মাহমুদ সচিব ভাইয়া বা হচ্ছে ওই মন্ত্রণালয়ের যে সচিব সাহেবের তো কোনো খবরই থাকবে না এখনো, তখনও থাকবে না। হ্যাঁ, এই যে যারা ট্রেনিং দিয়েছে
তাদেরকে আবার ধরেন কোনো একটা আর একটা কোনো ট্রায়াল প্রসেসের মধ্যে দিয়ে ওদেরকে আগে আসামি বানাবে যে ওরা হচ্ছে এদেরকে মিলিশিয়া বানানোর ওস্তাদ ছিল, ওদেরকে আগে ধরে নিয়ে আসো। সো মানে নাথিং ইজ আমাদের ভাই ওই 15 years later, স্যার। আমাদের 75 সালের সেই গণবাহিনীর মানে শখ মিটা নাই আর কি আমাদের। না মিটে নাই স্যার। হ্যাঁ, সেই গণবাহিনীর তাণ্ডব, কর্নেল তাহেরের সেই গণবাহিনী, এই যে এই ইনুদের সেই গণবাহিনীর সেই তাণ্ডব আমাদের এখনো শখ মিটে নেই, এবং আমরা এখনো মনে হচ্ছে যে না, আমাদের আবার ওইরকম একটা ডোজ দরকার। এই জন্যই এখন উনি এই জাতীয় দিবা স্বপ্ন মানে এই রকমের প্রজেক্ট ওনারা চিন্তা ভাবনা করতে পারছে না। স্যার আমি আশা করি যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছেন তারা এই ব্যাপারটা নিয়ে দেখবেন এবং হচ্ছে এটা নিয়ে ব্যবস্থা যথাযথ কোঅর্ডিনেশনের অভাব থেকে কোঅর্ডিনেশন করবেন, অথবা এটা বর্তমানে যে জিনিসটা হয়তো বা প্রয়োজন, আমি যতটুকু জানি যে নভেম্বরের লাস্টে, নভেম্বর থেকে এটা শুরু হতে যাচ্ছে ফার্স্ট লট। এই অল্প সময়ের মধ্যে কিভাবে ৮,১৫০ জনকে কিভাবে তারা বেটিং করে ট্রেন করে আমার জানা নেই, বাট দেন সংশ্লিষ্ট যারা আছে তারা এটার ব্যাপারে সুদৃষ্টি দিবে বলে স্যার আমরা বিশ্বাস করি। স্যার লাস্ট যে টপিকটা নিয়ে আমরা খুব ছোট একটু যদি কথা বলি, এটা হচ্ছে মানুষের দাম 5 লাখ টাকা। আমি ইচ্ছা করে এটা দিয়েছি গতকালকে মেট্রো রেলের স্যার ওই যে কি বলে এটাকে, একটা বিয়ারিং আছে, গার্ড বিয়ারিং যেটা আছে, বিয়ারিং পরে একজন পথচারী মারা গেছেন, তার মাথায় পড়েছে, মাথাটা মানে ভাগ হয়ে গেছে তার এমন একটা অবস্থা, এবং উনি মারা গেছেন স্পট। এবং এটার ব্যাপারে মেট্রো রেলের মহাব্যবস্থাপক যিনি আছেন এমডি সাহেব বলেছেন যে তারা জাপানিজ কোম্পানিকে এই ত্রুটির কথা বলেছিল, জাপানিজ কোম্পানি ঠিক করে নাই। মানে ব্যাপার হচ্ছে, মানে আমি স্যার এই কমেন্ট শোনার পর আমার মনে হয়েছে যে ব্যবস্থাপনা পরিচালক একটা লিখে একটা কাগজের মধ্যে, ওই কাগজের মধ্যে আগুন ধরাই দিয়েছে। মানে ওনাকে তো আর আগুন ধরানো যাবে না। হাউ ডু ইউ সি ইট স্যার? আপনি মানে একটা দায়িত্বশীল জায়গা থেকে ওনার এই কথাটা কিভাবে দেখেন? এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের দাম 5 লাখ টাকা, কারণ হচ্ছে এই পরিবারকে, শহীদের যারা মারা গেছেন যিনি, ওনার পরিবারকে, ডিসিজের ফ্যামিলিকে 5 লাখ টাকা দেওয়া হচ্ছে সরকার থেকে, এবং তার পরিবার থেকে যে কোনো একজনকে মেট্রো রেলে একটা চাকরি দিবে। মানে এটাই কি বাংলাদেশের কমন ফেনোমেনা হয়ে যাচ্ছে এখন, যে মানুষ একজন মারা গেল যে কোনো ভাবে একটা অ্যাক্সিডেন্ট হইলেই, এবং সেটা যদি হয়ে থাকে সরকারের দোষ, সরকার সেখানে কিছু টাকা পয়সা একটা চেক ধরা দিলে কি ডান? আমাদের এখানে কি দায়িত্ব শেষ? নাকি আসলে এই ত্রুটিগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো মেনটেনেন্স কেন হচ্ছে না, কারা এর সাথে সংযুক্ত? 10 থেকে 15 জনের একসাথে চাকরি চলে যাবে, মহাব্যবস্থাপক যিনি আছেন ওনার সহ চাকরি চলে যাবে, বিকজ হি সেড দ্যাট জাপানিজ কোম্পানি করে নাই, এন্ড হি ওয়াজ সিটিং দেয়ার আইডল এন্ড উইথ আ গোল্ডেন এগ। এখন স্যার আপনি এই জিনিসটাকে টোটাল কিভাবে দেখেন? ওই যে এবং এই সমস্ত জায়গাতে দেখা যায় যে মানে রহস্যজনক কারণে, যেহেতু এখানে আর্মির কেউ নাই, হ্যাঁ সবাই একটু না খুবই সেফ প্লে করবে, যেহেতু এখানে আর্মির কেউ নাই, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এত মানে এত আওয়াজ তোলার কিছু নাই এখন। কিন্তু আমি যদি আমরা নর্মাল এখন আসলে একটা জিনিস কি, আমি তো গত প্রায় 6 বছর ধরে যেহেতু আমেরিকাতে, এখন এখানকার সিস্টেম দেখে যেটা হয় বলে না যে অভ্যাস খারাপ হয়ে যায়, আমার তো আসলে ওই ফার্স্ট ওয়ার্ল্ডের এই সিস্টেমে গত 6 বছর থেকে যে অভ্যাস খারাপ হয়ে গেছে, যে আমার কাছে বাংলাদেশে যে জিনিসগুলোকে আমরা ধরেই নিয়েছিলাম যে আচ্ছা এটাই তো আমাদের নিয়তি, আমাদের এভাবেই আমাদের দিনকাল চলবে, এভাবেই মানুষের দাম 5 লাখ টাকা, ওই লঞ্চ ডুববে বা এরকম একটা বড় ধরনের কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট হবে বা এরকম মানুষজন কিছু মারা যাবে, সবাইকে আমরা 5 লাখ টাকা দিয়ে আমরা একটা কিছু করে একদম জিনিসটা শেষ। হ্যাঁ, এখানে কোনো মন্ত্রীরও কিছু হবে না, কোনো মন্ত্রীও পদত্যাগ করবে না, তারপরে ওই মন্ত্রণালয়ের যারা সেক্রেটারি সচিব, এখানে সেতু বিভাগ বা আমি জানি না এটা কি কাদের, বা সিটি কর্পোরেশনের কারো কিছু হবে না, যিনি এখন তো আর মেয়র নাই, যে অ্যাডমিনিস্ট্রেটর আছেন তারও কিছু হবে না, ওই ইঞ্জিনিয়ার সাহেবদেরও কিছু হবে না, এমডিরও কিছু হবে না, কারো কিছু হবে না, জাস্ট একটা 5 লাখ টাকা দিলাম, শেষ, ঘটনা শেষ ওখানেই। এবং এটা নিয়ে আর কোনো উচ্চবাচ্য নাই। কিন্তু অথচ এটা আমি যদি এখন ওই জায়গায় আমি যদি বলি যে ভাই আমি ফার্স্ট ওয়ার্ল্ডের হিসাবে বললে তো এই চেইন ধরে যে যাদের কথা বললাম প্রত্যেকটা মানুষের একদম মানে বেসিক মানে বেয়ার মিনিমাম হচ্ছে তো তারা পদত্যাগ করবে, যে ঠিক আছে এটা আমার ব্যর্থতা, আমি এনশিওর করতে পারিনি, আমার একজন নাগরিকের মৃত্যুর এটার দায় নিয়ে উনি পদত্যাগ করবেন, এবং তারপরে এটার হচ্ছে কি জুডিশিয়াল প্রসেস শুরু হবে, যে ঠিক আছে এটার গাফিলতির কাজ ছিল এবং সেটার জন্য কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সেই সমস্ত জিনিসপত্র হবে। কিন্তু আমরা আসলে বলছি যে এই যে মানে পরিবর্তনগুলো তো আসলে আমাদের নিজেদের, আমরা যতই আজকে ফ্যাসিবাদের পতন করি বা যাই করি না কেন, আমাদের নিজেদের যদি যে সোজা বাংলা যেটাকে আমরা খাইসলত বলি, হ্যাঁ আমাদের সেই খাইসলত যদি আসলে পরিবর্তন না হয়, আমরা তো এখানে একদম সেই আমেরিকান সিস্টেম একদম সবকিছু নিয়েও যদি আমি বাংলাদেশে আজকে বসায় দিই তাও তো লাভ নাই, কারণ মানুষগুলো আমার ভেতর থেকে পরিবর্তন আসতে হবে। আমরা ইউজার,
ওই ভেতরের সেই পরিবর্তন যদি না আসে, আমি সিস্টেমের পরিবর্তন করতে লাভ নাই। আগে তো আমার মানুষের ভেতরে সেই পরিবর্তনটা আসতে হবে, যে হ্যাঁ আমার ভিতরে ওই যে যে সেন্স অফ রেসপন্সিবিলিটি, যে হ্যাঁ এটার দায় আমার। আমার একজন নাগরিক আজকে এরকম একটা দুর্ঘটনার কারণে নিহত হয়েছে, কিন্তু এটা এটা আমার ব্যর্থতা, এটা আমার দায়। আমার বের মিনিমাম হচ্ছে যে আমি এই দায়িত্বে আর থাকবো না, আমি পদত্যাগ করব। আমি জানি না এই ঘটনা থেকে এখন পর্যন্ত কেউ পদত্যাগ করেছে কিনা, আমার জানা নাই, সম্ভবত করে। স্যার আপনি এটা চিন্তা করতে পারেন বাংলাদেশে কেউ পদত্যাগ করবে? এক্স্যাক্টলি। তো যেহেতু এটা বাংলাদেশ, আমরা পড়ে গেছে, এখন তো আরো করবে না, কারণ আবার বিয়ারিং অনেক কাজ টাজ করাইতে হবে, ওইগুলো থেকে পার্সেন্টেজ খাইতে হবে। দিস ইজ হোয়াট উই আর, আমরা তো ওই জাতি স্যার। আসলে তো খুবই দুঃখজনক আর কি স্যার। আমরা আশা করি যে মানে নতুন দল বা নতুন ক্ষমতায় যারা সরকার গঠন করবে তারা এই ইস্যুস গুলোকে নেবে। এবং আজকের মানে স্যার আমাদের এই কনভারসেশন শেষ করবো একটা বিশেষ আমার রিকোয়েস্টের মাধ্যমে, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে একটা ক্যাম্পেইন শুরু করছি যে শিক্ষা বাজেট ডাবল, মানে জিডিপির আগে 1.3 to 1.6% হচ্ছে শিক্ষা খাতে ব্যয় করা হতো বাংলাদেশের, এটাকে যেন পরবর্তী যে কোনো সরকারি ক্ষমতায় আসে তারা যেন এই শিক্ষা খাতে বরাদ্দটাকে ডাবল করে, সেটার জন্য একটা ক্যাম্পেইন শুরু করছি স্যার। গতকালকে থেকে শুরু হয়েছে অলরেডি। ভবিষ্যতে আপনাদের কাছে রিচ আউট করবো স্যার ইনশাল্লাহ। কারণ আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে একটা জাতি আমরা শিক্ষিত হলে আমাদের ভিতরে শিক্ষাটাকে যদি আমরা কোনো না কোনো ভাবে মানসিকতার মাধ্যমে পরিচয় দিয়ে কিছুটা কাজে লাগাতে পারি স্যার, সেই ক্ষেত্রে আমাদের আসলে জাতিগত উন্নয়ন সম্ভব। আদারওয়াইজ এই বড় বড় দালান কোঠা বা এই পদ্মা সেতু বড় মানে রাস্তা নির্মাণ, এগুলো আসলে দিস ইজ জাস্ট ফেক। এগুলোর কোনো ধরনের কার্যক্রম বা কোনো ধরনের এফোর্ট, এগুলো যখন লাইফ টাইম শেষ হয়ে যাবে তখন বুক ভ্যালু জিরো হয়ে গেলে শেষ, আবার নতুন করে আরেক সরকার এসে আরেক রাস্তা হবে। সুতরাং মেইন রাস্তার যেটা দরকার, অর্থাৎ জাতির জন্য যে রাস্তা, এটা শিক্ষিত সমাজ, সেটা করার জন্য স্যার বাজেট ডাবল এবং বরাদ্দ ডাবল করার জন্য আমরা একটা ক্যাম্পেইন শুরু করবো আর কি ইনশাল্লাহ। আপনার সহযোগিতা বা সমর্থন স্যার ইনশাল্লাহ এটার জন্য অল দ্য বেস্ট ইনশাআল্লাহ, অল দ্য বেস্ট। ওই যে কিন্তু আমি বললাম যে আসলে কোন শিক্ষাই আসলে দিয়ে লাভ নাই যদি আমার নৈতিক শিক্ষা যদি উন্নতি না হয়। আমাদের বাংলাদেশে তো যারা এই যে দুর্নীতি, যে বিভিন্ন অফিস আদালতে যারা দুর্নীতি করছেন তারা তো কেউই অশিক্ষিত না, সব একদম অনার্স মাস্টার্স পিএইচডি করা লোকজন। সচিবরা যখন দুর্নীতি করে বা আমাদের বড় বড় অফিস আদালত গুলাতে যখন টেন্ডার নিয়ে যখন দুর্নীতি হয়, হাজার হাজার কোটি কোটি টাকার যখন দুর্নীতি হয়, সেই দুর্নীতিগুলা কিন্তু আমার রাস্তার ওই কোনো ছিচকে চোর করে না। হ্যাঁ, সেই দুর্নীতি করেন একদম সুটেড বুটেড লোকজনই করেন, যাদের হচ্ছে গিয়ে দেশের টপ ইউনিভার্সিটিস গুলো থেকে একদম তাদের হচ্ছে গিয়ে অনার্স মাস্টার্স বা ইভেন পিএইচডি ডিগ্রিও আছে। তো আসলে দ্যাট ইজ অ্যানাদার থিং, যে আমাদের যতদিন পর্যন্ত আমাদের ভেতর থেকে না আসছে পরিবর্তনটা, আমি যতই শিক্ষিত করি, আমাদের পুঁথিগত বিদ্যা বা সার্টিফিকেট দেওয়া শিক্ষা আমরা যতই দিই না কেন, আমাদের মানে পরিবর্তন আসলে আসবে না। যে আমাকে আগে ভেতরের পরিবর্তনটা, আমাদের ওদিকেই আমাদের ফোকাসটা আরো বেশি দেওয়া দরকার। বাট অফকোর্স খুবই ভ্যালিড একটা ইনিশিয়েটিভ। মূল্যবোধের শিক্ষাটাও হয়তো সাবজেক্টে থাকতে পারে, মানে আরো বেশি ইনভেস্টমেন্ট মূল্যবোধের শিক্ষা বাচ্চাদেরকে একদম ক্লাস থেকে জুনিয়র লেভেল থেকে। আমাদের যখন ছোট বাচ্চাদেরকেও তো আমরা হচ্ছে গিয়ে বাসা থেকে বাবা মা ওটাই শিখায় দেন যে হ্যাঁ পরীক্ষায় ভালো করতে হবে, হ্যাঁ যে এবং সেই পরীক্ষায় ভালো করার জন্য মানে বাবা মারাই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের অসৎ উপায় অবলম্বন করার রাস্তা আমাদের বাচ্চাদেরকে দেখাই দিচ্ছেন। তো পরিবর্তনটা একদম ওখান থেকে আসতে হবে। যাই হোক, বাট স্টিল অল দ্য বেস্ট, এন্ড আই হোপ এটা নিয়ে আরো মানে স্ট্রাকচার্ড উপায়ে কাজ করব হোক। But inshallah, all the best. So thank you for joining, sir. Thank you so much, and দর্শকদেরকেও থ্যাংক ইউ যারা এতক্ষণ এটা দেখলেন। Inshallah, we'll talk again. Thank you, sir. Assalamu alaikum.